সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে থেকে আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখছেন, সবাইকে আমার শ্রম আমার লড়াই এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন, শুভ সন্ধ্যা। আপনারা জানেন যে শ্রম সংক্রান্ত বা শ্রম ইস্যু নিয়ে আমরা ধারাবাহিকভাবে আমাদের এই লাইভ আলোচনা চালিয়ে আসছি প্রায় 8 মাস, করোনার শুরু থেকেই প্রায় আমরা চালিয়ে আসছি এবং তার ধারাবাহিকতায় আজকেও আমাদের আয়োজন চলমান যে লকডাউন এবং ভ্যাকসিনের যে বিষয়, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমাদের সাথে যুক্ত আছে তাসলিমা আক্তার, যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংগঠিত, এবং আমাদের সাথে যুক্ত আছে আহসান হাবিব বুলবুল, যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন গার্মেন্ট শ্রমিক ফন্ডের। এবং আর একজন অতিথি আমাদের সাথে যুক্ত, এই মুহূর্তে যুক্ত নেই, কিন্তু যুক্ত থাকার কথা। উনি খুব জরুরি সংগঠনের একটা মিটিং এ তাকে যুক্ত হতে হয়েছে, সে কারণে এই মুহূর্তে নেই, পরে তিনি যুক্ত হবেন। আমাদের সাথে যুক্ত হবেন জলি তালুকদার, যিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রে। আপনাদের সবাইকে আমাদের এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভ সন্ধ্যা। আমরা আলোচনায় যাচ্ছি, ঠিক আমরা যে মুহূর্তে আলোচনায় আজকে যাচ্ছি, এমন একটা মুহূর্তে যেখানে আমাদের আবারও করোনার প্রভাব বেড়ে যাওয়ার কারণে, বিস্তার বেড়ে যাওয়ার কারণে আবারও লকডাউন ঘোষণা করা হয়েছে। আজকে লকডাউনের প্রথম দিন, সরকার লকডাউন ঘোষণা করছে আগামী 1 সপ্তাহের জন্য। ঠিক এমন একটা সময় আমাদের এই আলোচনার আয়োজনটা এই প্রেক্ষিতে যদি আমরা বলি যে লকডাউন ঘোষণা হয়েছে সকল মানুষকে তাদের জীবনকে নিরাপদ রাখার জন্য সবাই বাসায় অবস্থান করবে এই সময়টা আর কি। কিন্তু আমরা একই সাথে আবার লক্ষ্য করছি যে এই লকডাউনের আওতায় শ্রমিকরা আবার শিল্পে কাজ করে, এমন শ্রমিকরা আবার এই লকডাউনের আওতায় নেই। বিশেষ করে পোশাক শ্রমিকের যে শ্রমিকরা, তারা লকডাউনের আওতায় নেই, তারা লকডাউনের বাইরে। যেটা আমরা গত বছর যখন লকডাউন শুরু হয়, তখনও আমরা দেখলাম যে লকডাউন শুরু হলো, সবাইকে জীবন বাঁচার জন্য ঘরে থাকতে বলা হলো, কিন্তু পোশাক শ্রমিকরা আবার তারা হলো যে কাজে, তাদেরকে কাজ করতে বাধ্য করা হলো, এবং সে নিয়েও অনেক ধরনের নাটক আমরা দেখলাম আর কি, পেপার পত্রিকায়, সেগুলো আমরা ইলেকট্রনিক মিডিয়া আমরা দেখেছি। এবং পরবর্তীতে যে ঘটনাটা ঘটলো, আমরা দেখলাম যে অর্থনীতির টাকা সচল রাখার জন্য তখন এবং এখন যেমন শ্রমিককে বাধ্য করা হয়েছে তাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে, অর্থাৎ যদি বলা হয় যে জীবন বাঁচার জন্য সবাইকে ঘরে থাকতে হবে, সে কারণে লকডাউন, তাহলে প্রশ্ন জাগে যে পোশাক শ্রমিকরা কি আসলে মানুষ না? মানে তাদেরকে জীবনের ঝুঁকি নেই? ঠিক এমন একটা পরিস্থিতি যখন ভ্যাকসিনের বিষয়টি আসলো, তখন আবার দেখা গেল উল্টা চিত্র আর কি। অর্থাৎ ভ্যাকসিনের সময় দেখা গেল যে পোশাক শ্রমিকরা অর্থনৈতিক টাকা সচল রাখার জন্য জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে কাজ করতে যাদেরকে বাধ্য করা হলো, যখন ভ্যাকসিন শুরু হলো, তখন আবার তাদের কোনো আলোচনা নেই, এবং তাদেরকে কোনোভাবেই ভ্যাকসিনের ক্ষেত্রে প্রায়োরিটি হিসাবে তাদেরকে সামনে নিয়ে আসা হলো না। বরঞ্চ যে ঘটনাটা আমরা দেখলাম যে ভ্যাকসিন কারা নিতে পারবে এরকম একটি বিষয়ের মধ্যে, সেখানে একটা বয়সের সীমারেখা টানিয়ে দেওয়া হলো, অর্থাৎ 40 বছরের উপরে যারা, তো আমরা জানি যে গার্মেন্টস শিল্পে সাধারণত অধিকাংশরাই 40 বছরের নিচে, তার মানে বয়সের ব্যারিয়ার দেওয়া হলো। বয়সের ব্যারিয়ার তখন দেওয়া হলো ভ্যাকসিন নেয়ার ক্ষেত্রে। আবার পক্ষান্তরে এখন যখন লকডাউনের যে নির্দেশনা জারি করা হয়েছে, সেখানে কিন্তু আমরা দেখছি না যে বয়সের ব্যারিয়ারের কারণে, অর্থাৎ 40-এর নিচে যারা, তাদের আসলে কাজে যাওয়া যাবে না বা তাদেরকে কাজে যেতে হবে না, তারা ঘরে থাকবে, এরকম কিছু কিন্তু এখানে কিন্তু বয়সের সেই ব্যারিয়ারটা নাই। একই ক্ষেত্রে আমরা যখন ভ্যাকসিন নেয়ার ক্ষেত্রে যখন আমরা দেখলাম যে ভ্যাকসিন নেয়ার যে বিষয়টি, সেখানে আমরা দেখলাম যে যারা আসলে সেই সময় ঘরে যাদেরকে থাকতে বলা হলো, সেই মানুষরাই সবাই ভ্যাকসিন নেওয়ার নিয়ে ব্যস্ত, এবং তারাই ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে প্রায়োরিটি পেল। এবং আমরা এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা সেগুলো ছবি আমরা দেখলাম, ইলেকট্রনিক মিডিয়াতেও দেখলাম। কিন্তু সেই মানুষগুলো কিন্তু এখন এবারকার লকডাউন যখন আবারও ঘোষণা করা হয়েছে, তখন কিন্তু তারা অর্থনীতি টাকা সচল রাখার জন্য তারা বাইরে না, বাইরে হলো যে শ্রমিকরা। তার মানে শ্রমিক এতটাই গুরুত্বপূর্ণ।
গুরুত্বপূর্ণ যদি হয় তাহলে শ্রমিকের জীবনও গুরুত্বপূর্ণ, এবং শ্রমিকের জীবন গুরুত্বপূর্ণ হলে সেই জীবনকে রক্ষা করার জন্য, যদি অর্থনীতিটা সচল রাখার জন্য তাদেরকে রাখতে হয় কারখানায়, তাহলে তাদের সুরক্ষার জন্য আসলে ব্যবস্থা নেওয়া উচিত। ঠিক এরকম বিষয়গুলো আসলে কেন, কি কারণে এই যে সরকারের ঘোষণা এবং আসলে একই ঘোষণার মধ্যে বা নির্দেশনার মধ্যে বিপরীত একটি অবস্থা, একই মানুষের ক্ষেত্রে দুই ধরনের ব্যবস্থা বা দুই ধরনের নির্দেশনা, এই বিষয়গুলোই আসলে আজকের আলোচনা থেকে আমরা সেই প্রশ্নগুলোই উত্তর খুঁজে মানে জানার চেষ্টা করব। দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা আমাদের সাথে এই মুহূর্তে যে দুইজন সংগঠক নেতা আমাদের সাথে আছেন, আমরা তার সাথে আলোচনা করে জানার চেষ্টা করব। আমরা একটু আলোচনার আজকের বিষয়টা সেই প্রেক্ষাপটে আমাদের নির্ধারণ করা যে মুনাফার গ্যারাকলের শ্রমিক লকডাউনে নেই, ভ্যাকসিনেও নেই, এমন একটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনায় যাব। আমরা আলোচনার শুরুতেই যদি আমরা যাই, তাসনিমা আক্তার লিমা আপা, আপনার কাছে একটু যেতে চাই আলোচনার শুরুতে, যে করোনার যে প্রথম দফায় যে লকডাউনের ঘটনা, সেখানকার অভিজ্ঞতা নিশ্চয়ই আছেই, এবং তার পরবর্তীতে আবারও এই যে এখন এবং ভ্যাকসিনের ঘটনা মাঝখানে, এখন আবার পুনরায় লকডাউন ঘোষণা করা হলো এবং শ্রমিককে যথারীতি এই লকডাউনের আওতার বাইরে রাখা হলো শিল্প শ্রমিককে। আপনি যদি প্রাথমিকভাবে আপনার প্রতিক্রিয়াটা কি বলেন প্রেক্ষাপটে? জি। আমার শ্রম আমার লড়াইকে অনেক ধন্যবাদ। আজকে এই সময়ে এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দ্বিতীয় দফা একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি, করোনার অভিজ্ঞতা। এবং করোনা গত বছর যখন শুরু হয়, আমরা দেখেছি আমাদের শ্রমিকদের, পোশাক শ্রমিক সহ সারা দেশের শ্রমজীবী মানুষের জীবন কিভাবে বিপর্যয়ের মধ্যে পড়েছে, তাদের জীবিকা কিভাবে বিপর্যয়ের মধ্যে পড়েছে। কিন্তু সেই এক বছর সময়টা কিন্তু আমাদের জন্য একটা অভিজ্ঞতার জায়গা ছিল। আমরা দেখেছি আমাদের মালিক, আমাদের বায়ার এবং আমাদের সরকার যেইভাবে শ্রমিকদের দায়িত্ব গ্রহণ করার কথা ছিল, সেই সময়ও তারা গ্রহণ করতে পারেনি। লকডাউন নামে যেই লকডাউন যথাযথভাবে কার্যকর হয়নি, সেই লকডাউনও আমরা দেখেছিলাম সমাজের এক শ্রেণীর জনগণের জন্য। সরকারি কর্মকর্তা, মধ্যবিত্ত, পেশাজীবী, এরা লকডাউনের আওতায় যেমন বেতন পেয়েছেন, ছুটি পেয়েছেন, তেমনি আমাদের যারা অর্থনীতির প্রাণ, যারা রাজস্ব আয়ের, রপ্তানি আয়ের বড় অংশ এনে দেন, সেই শ্রমিকরা কিন্তু তারা লকডাউনের আওতায় পড়েন নাই। এবং তারপরে সেই পরিস্থিতিতে আমরা দেখেছি শ্রমিকরা কাজ হারিয়েছে, ছাঁটাই হয়েছে, তাদের বেতনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবং বর্তমান সময়ে আমরা যেটা দেখছি যে আবারও লকডাউন ঘোষণা করা হয়েছে, কিন্তু এই লকডাউন আসলে কার লকডাউন সেটা আসলে আপনি নিজেই বলছিলেন যে সবাই ঘরে থাকবে। এই সবাইয়ের মধ্যে আসলে আমাদের পোশাক শ্রমিকরা পড়ে কিনা, শ্রমজীবীরা পড়ে কিনা, এই প্রশ্ন তো অবশ্যই আমরা জোরের সাথে তুলতে চাই। কারণ আমরা দেখছি যে করোনা বলতে আমাদের মনে হচ্ছে যে করোনা যে ভাইরাস, যেটা জাত, ধর্ম, শ্রেণী নির্বিশেষে সকলকে আক্রমণ করছে। কিন্তু যখন আমরা লকডাউনের কথা বলছি, যে কিভাবে আমরা করোনার হাত থেকে নিজেদেরকে রেহাই করতে পারি, নিজেদের জীবন বাঁচাতে পারি এবং জীবিকাও বাঁচাতে পারি, সেই উদ্যোগ আসলে সরকার কিভাবে নিচ্ছে, তখন যখন আমরা দেখি যে সেটা কিন্তু আর জাত ধর্ম নির্বিশেষে সবার জন্য সমান ব্যবস্থা সরকার করতে পারছেন না। এবং এটা খুব পরিষ্কার যে যেখানে বলা হচ্ছে যে সবার জন্য, বা আপনি যেটা বলছিলেন যে শ্রমিকরা আসলে মানুষ কিনা, আমি তো মনে করি না যে আমাদের সরকার বা মালিক পক্ষ শ্রমিকদেরকে মানুষ মনে করেন। তারা যেমন মেশিন তাদের কারখানায় আছে, তাদের মেশিনে অনেক রকম কাঁচামাল আছে এবং সেই কাঁচামালগুলো মেশিন দ্বারা প্রস্তুত হয়, এবং তারা শ্রমিকদেরকে তাদের প্রোডাকশনের বৃদ্ধির এবং শিপমেন্ট যাওয়ার জন্য একটা মেশিনের মতো টুল ছাড়া আর কোনো প্রাণ শ্রমিকদের মধ্যে আছে সেটা তারা মনে করেন না। এবারও যখন লকডাউন ঘোষণা করা হলো, 50% দিয়ে সরকারি অফিস আদালত এবং বেসরকারি অফিস আদালত চালানোর কথা বলা হলো, একই সাথে শিল্প কলকারখানা চালানোর কথা বলা হলো, তখন বিজিএমইর নেতৃবৃন্দরা বললেন যে ওনাদের পক্ষে এটা সম্ভব না, কারণ অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, পোশাক খাতে আমরাও চাই ঘুরে দাঁড়াক। কিন্তু এই ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে এখন যদি এই লকডাউনের 18 দফা নির্দেশনার মধ্যে 50% শ্রমিক দিয়ে কাজ করানো হয়, সেটা তাদের জন্য অর্থনীতির মুখে একটা হুমকির মুখে পড়বে। তার মানে একভাবে স্বীকারই কিন্তু আমরা করে নিচ্ছি যে এই পুরো সময় ধরে গত এক বছরে সরকারি কর্মকর্তা বা আপনি যদি পেশাজীবী অন্যান্য যারা আছেন, বেসরকারি জায়গায় কাজ করছেন, তারা আসলে সরকারের কাছ থেকে বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে সুবিধা পেয়েছে, সেই সুবিধার বাইরে আমাদের শ্রমজীবী মানুষ, শুধু পোশাক খাতের শ্রমিক না, শ্রমজীবী মানুষরা আসলে রাস্তায় থেকেছে, তারা জীবিকার জন্য লড়াই করেছে
এবং এখন সময় পর্যন্ত এসেও তারাই কিন্তু আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রাখছে। তাহলে হওয়ার কথা ছিল কি? হওয়ার কথা ছিল যে সরকার এবং মালিক পক্ষ এবং বায়াররাও যারা জীবনের ঝুঁকি নিয়ে অর্থনীতিকে টিকিয়ে রাখছে তাদের দায়িত্ব গ্রহণ করা। 1 বছরের অভিজ্ঞতার মধ্য দিয়েও আমরা জানি না আসলে ওনারা কি রকম দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত হয়েছেন, কারণ করোনার যে দ্বিতীয় ঢেউ আসছে সেটা কিন্তু আমরা একভাবে আঁচ করতে পারছি না। একইভাবে আমরা দেখলাম এবারও বিজিএমইর নেতৃত্ব, বিকেএমইর নেতৃত্ব তারা কিন্তু কোনো রকম দায়িত্ব নেওয়ার ব্যাপারে যে শ্রমিকরা আসলে কি করবে বা শ্রমিকদের এই জীবন কিভাবে রক্ষা পাবে এই প্রসঙ্গটা তারা এড়িয়ে যাচ্ছে। এখানে আরেকটা জিনিস যুক্ত করি, গতবারও আমরা দেখেছিলাম মালিক পক্ষ থেকে বিজিএমইর নেতৃবৃন্দরা বলছেন যে শ্রমিকরা গরিব এবং গরিবদের একটা আলাদা শক্তি থাকে, এই কারণেই আসলে এখানে শ্রমিকরা আক্রান্ত হন নাই। এবং তারা একটা ডাটা দেন যে 0.03 এরকম আক্রান্ত হয়েছে, যেটা আসলে একেবারেই নগণ্য। এবং আমি মনে করি যে এই তথ্য মধ্যে অনেক ফাঁক আছে, কারণ শ্রমিকরা গরিব, শ্রমিকদের আলাদা শক্তি আছে, শ্রমিকরা তরুণ, সে কারণে তারা আক্রান্ত হবে না, এই একই মানে বিশ্লেষণ মধ্যবিত্ত তরুণদের ক্ষেত্রে বা উচ্চবিত্ত তরুণদের ক্ষেত্রে খাটে না। তাহলে শ্রমিকরা আসলে আলাদা শক্তির কারণে তারা আক্রান্ত হচ্ছেন না, না তারা টেস্ট করার সুযোগ পাচ্ছেন না বলে তারা আক্রান্ত হচ্ছে, এই খবরটা আমরা পাচ্ছি না। কতগুলো টেস্ট করার সুবিধা আছে সেটা আগেও ছিল না, এখনো কতটুকু থাকবে জানি না। আমাদের শ্রমিকরা অসুখ হবে, করোনা আক্রান্ত হবে, তারা তার জন্য যেই রেমেডি গুলো নেওয়া দরকার, যেই প্রোটেকশন গুলো তাদের মানে চিকিৎসা থেকে শুরু করে তাদের স্বাস্থ্য সেবার যেটা দরকার সেটার কোনো সুযোগই আসলে শ্রমিকদের নেই। ফলে এখন কিন্তু এই লকডাউন আমরা যেমন অনুভব করছি যে শ্রমিককে মানুষ হিসেবে গণ্য করা হচ্ছে না, একই দেশে দুই নীতি অবলম্বন করা হচ্ছে, আবার এটাও আমরা দেখছি শ্রমিকরা কিন্তু লকডাউন চাচ্ছে না। এখন কি কারণে চাচ্ছে না? যেখানে শ্রমিকের জীবনের জন্য সরকারের সমান নীতি হওয়ার কথা সকল নাগরিকের জন্য, সেখানে শ্রমিকরা এক ধরনের ভয়, তাদের মধ্যে কাজ হারানোর ভয়। কারণ গত বছর যে অভিজ্ঞতা শ্রমিকদের হয়েছে, তারা কাজ হারিয়েছে, তাদের অনেক কারখানা বন্ধ হয়ে গেছে, তাদেরকে অনেককে বাড়ি চলে যেতে হয়েছে, অন্য কাজে যুক্ত হয়েছে, মানে জীবনের এবং জীবিকার একটা বিরাট অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেই জায়গা থেকে কিন্তু শ্রমিকরা এক ধরনের লকডাউনটাও তাদের জন্য একটা ভীতির ব্যাপার, যে আবার বোধহয় তাদের কাজ হারাতে হবে কিনা, আবার তাদের বেতন কাটা পড়বে কিনা, আবার তারা লে অফের মধ্যে পড়বেন কিনা, ঈদের বোনাস অনিশ্চিত হবে কিনা, তাদের বাচ্চাদের কি হবে, সব মিলিয়ে কিন্তু একটা মানে লকডাউনকে কেন্দ্র করে মানে শ্রমিকরা তাদের শারীরিক অবস্থা কি হবে সেই চিন্তা করার এক বিন্দু সময় তাদের নাই। তাদের একটাই ভয় যে তাদের জীবিকার উপরে কিভাবে একটা হুমকি আবারও আসে কিনা। আমার মনে হয় যে আমাদের সরকারের অবশ্যই দায়িত্ব গ্রহণ করা উচিত। মালিক পক্ষর 1 বছরের অভিজ্ঞতা হয়েছে, এই কথাটা আমরা বারবার বলেছিলাম যে ইমার্জেন্সি ফান্ড গঠন করা, শ্রমিকদের জন্য টেস্টের ব্যবস্থা করা, ভ্যাকসিনের সুবিধার বিষয়গুলো সামনে নিয়ে আসা, সেগুলো কিন্তু আমরা দেখিনি। আমরা আশা করি যে মালিকরা সেই দায়িত্ব গ্রহণ করার মতো উদ্যোগ গ্রহণ করবেন। তারা মাত্র নির্বাচন করেছেন, নতুন নেতৃত্ব এসেছে, এবং আমরা চাই না যে মালিকরা সেই একই দায়িত্বহীনতার পরিচয় বারবার দিক এবং শ্রমিকরা পথে নামুক আবারও। ধন্যবাদ। ধন্যবাদ তাসনিম আলিমা। আপনার কাছে আবারও আসবো, তার আগে আমরা যদি একটু আহসান হাবীব বুলবুল আপনার কাছে একটু যেতে চাই। আপনি যদি একই বিষয়ে আপনার প্রথমবারের লকডাউনের যে অভিজ্ঞতা থেকে এবং এখন লকডাউনের ক্ষেত্রে আবারও যে নির্দেশনা জারি করেছে সরকার, সেখানে শ্রমিকদেরকে আবারও কাজে যেতে বাধ্য হচ্ছে, সেখানে স্বাস্থ্য সুরক্ষা সবকিছু মিলিয়ে যদি আপনি আপনার প্রাথমিক প্রতিক্রিয়া আপনি বলেন, তারপরে আমরা বিস্তারিত আলোচনায় যাব। আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি যে এই ইন্টারনেট কানেকশনের যে আনস্টেবিলিটি, তার জন্য যদি সকল কথা শোনা না যায় বা সেক্ষেত্রে দর্শকদের কাছে এই জন্য আগে দুঃখ প্রকাশ করে নিচ্ছি। আর তার পাশাপাশি প্রথমেই অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। এই যে মুনাফার গ্যারাকলে শ্রমিক, লকডাউনেও নেই, ভ্যাকসিনেও নেই, একেবারে ঠিক সময়োচিত এই যে আয়োজন, সেই আয়োজনটি যারা করেছেন, ফেসবুক পেজে আমার শ্রম আমার লড়াই তার যে সংগঠক বৃন্দ রয়েছেন তাদেরকে, আজকের মডারেটর কনক বর্মন এবং আমার সহ আলোচক বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের অধিকার আদায়ের যে লড়াই, সেই লড়াইয়ের একজন অগ্রগামী সেনানী তাসলিমা আক্তার লিমা, সবাইকে এবং দেশে এবং বিদেশে যারা আজকের এই আলোচনা শুনছেন তাদের সবাইকে আমার সংগঠন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আমার আগের গার্মেন্টস শ্রমিক সংহতি এর সভাপতি, সংগ্রামী সভানেত্রী, উনি যে সভাপ্রধান, উনি যে আলোচনা করেছেন,
তার ভিতরে আজকে আমাদের শ্রমিকদের যে অবস্থা এবং সেখানে শ্রমিকদের যে সংকটের মুখোমুখি রয়েছে এবং সেই প্রেক্ষাপটে মালিকদের কাছে যে প্রত্যাশা, সে প্রসঙ্গিত বিষয়গুলো উনি বলেছেন। কিন্তু আসলে আমার কাছে একটু যদি আমরা ভিন্ন দৃষ্টিতে দেখি, তাহলে আমরা এই বিষয়টি বলা যায় যে আজকের এই আয়োজনের যারা আলোচক, আয়োজন যারা করেছেন তারা এবং আমরা যারা আলোচনা করছি, আসলে সম্ভবত রাষ্ট্রের আজকের চরিত্রে আমরা নিজেরাই আসলে অপরাধী। কারণ ৭১ সালের যে মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে দেশের শ্রমজীবী মানুষরা জীবন দিয়েছিল একটি অসাম্প্রদায়িক শোষণহীন সাম্যের বাংলাদেশের জন্য। আমাদের শ্রমজীবী মানুষ তার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে লড়াই করে আমরা মুক্তিযুদ্ধ এনেছিলাম, মুক্তিযুদ্ধে বিজয়ী হয়েছিলাম, কিন্তু তার মধ্যে দিয়ে আমরা শুধুমাত্র একটি ভৌগোলিক কাঠামো পেয়েছি। কিন্তু আমরা যারা শ্রমজীবী মানুষ, আমাদের যে আকাঙ্ক্ষা, আমাদের যে চেতনা, সেটা লুট হয়ে গেছে। সেটা লুট হয়ে গেছে একটি গোষ্ঠীর হাতে, মালিক গোষ্ঠীর হাতে, এবং সেই মালিক এবং সরকার আজকে আসলে একাকার। তো আজকে মালিক এবং পুঁজিবাদী যখন ব্যবস্থা, তখন পুঁজিবাদী ব্যবস্থায় তো পুঁজির স্বাধীনতা, সে আসলে কোথায় বিনিয়োগ করবে, সে কি দামে উৎপাদন করবে, সে কি দামে পণ্য বিক্রি করবে, সে কত মুনাফা করবে, এটাই তো পুঁজির ধর্ম। আর সেখানে তো শ্রম অবশ্যই একটি তার উৎপাদনের উপকরণ মাত্র, আর শ্রমিক সেই শ্রম উৎপাদনের একমাত্র যন্ত্র ছাড়া কিছু নয়। তো এটি একেবারে পরিষ্কারভাবে আজকে যদি আমরা রাষ্ট্রের যে ডাটা, সেই ডাটাগুলো যদি দেখি, গত ১ বছরের করোনার প্রেক্ষাপটের পরে রাষ্ট্র যে উদ্যোগগুলো নিয়েছে, সেগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি, যে রাষ্ট্রকে নির্মমভাবে শ্রমিকের বিপক্ষে দাঁড়িয়েছে, মালিকের পক্ষে দাঁড়িয়েছে, মালিকের স্বার্থ রক্ষা করার জন্য দাঁড়িয়েছে, সেখান থেকে আমরা বুঝতে পারি এই রাষ্ট্রের চরিত্র। ফলে রাষ্ট্রের চরিত্র যখন এরকম, সে জায়গায় মালিক কোন একটি মানবিক কাজ করবে, এই আশা তো আসলে দুরাশার মতোই অবস্থান। আমরা গত পরিসংখ্যানগুলো যদি দেখি, রাষ্ট্রীয় যে সংস্থা, সেই সংস্থা বিবিএস কিন্তু বলেছে যে এই করোনাকালীন সময়ে সকল শ্রমিক, বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা, সেই শ্রমজীবী মানুষের 20% আয় কমেছে। আবার তার বিপরীতে আমরা যদি দেখি যে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট তারা একটা ওয়েবিনার করেছিল, সেই ওয়েবিনারে তারা বলছে যে 72.6% পরিবারের আয় কমেছে। তাহলে আয় কমলো 72.6% পরিবারের, আয় কমলো 20% হারে। কিন্তু তার বিপরীতে আমরা দেখলাম আমাদের যে ব্যাংকে কোটিপতির যে সংখ্যা, সেই সংখ্যাটি কিন্তু 4000-এর উপরে কোটি টাকা আমানত রক্ষাকারী ব্যাংক অ্যাকাউন্ট বৃদ্ধি পেল। তার বিপরীতে আমরা দেখলাম সরকার বলল যে জাতীয় আয় মাথাপিছু বেড়ে দাঁড়িয়েছে $2064, যেটা $155 আগের বছরের চেয়ে বৃদ্ধি, এবং যেটি 8% বৃদ্ধি। তার মানে যেখানে সারা দেশের সকল মানুষের 3/4 মানুষের আয় 20% কমে গেল, সেখানে জাতীয় আয় কিন্তু বেড়ে গেল 8%। আমার মাথা পিছু আয় বেড়ে গেল 8%। আমি সর্বনিম্ন 5% মানুষ মোট যে আয়, সে আয়ের মাত্র 0.23% তার ভাগে পড়ে। তাহলে এই যে যখন রাষ্ট্র পরিস্থিতি, যখন দেখছি যে করোনার দুর্যোগ, এই দুর্যোগেও একটি অংশের মানুষের মুনাফা বেড়েছে, সে নতুন কোটিপতিতে রূপান্তরিত হয়েছে, তার স্ফীতি বেড়েছে। যে সময় মালিকরা বলছেন যে তাদের যে উৎপাদন প্রবৃদ্ধি সেটি নেগেটিভ, যে সময় তারা বলছেন যে বায়াররা 12% দাম কমাচ্ছে, এই অবস্থানগুলো, সেই জায়গায় যদি আমরা খুব তুলনা করি, তাহলে সেই তুলনায় কিন্তু আমরা ওই অর্থে একটি বড় ধরনের ক্ষতিগ্রস্তের অবস্থান আমরা দেখি না। আমরা কিন্তু সেখানে একটি পরিসংখ্যান দেখি যে গত বছরের শেষ যে বিভাগ, সেই অংশের এবং আগের বছরের শেষ যে অর্থ, সেই অর্থে যদি আমরা দেখি, তাহলে রপ্তানির পার্থক্য মাত্র $0.48 বিলিয়ন। অর্থাৎ আগের বছরে 2019-এর শেষ অর্থে রপ্তানি হয়েছিল $16.2 বিলিয়ন, আর গত যে বছর, সেই গত বছর করোনার সময়ের শেষ যে বছর, সেখানে কিন্তু 15.52 বিলিয়ন ডলারের উপরে রপ্তানি হয়েছে। তার মানে রপ্তানি প্রবৃদ্ধির জায়গায় একেবারে শুধুমাত্র লকডাউনের ওই সমকালীন সময়ে কিছু মাত্রা ছাড়া এই রপ্তানির যে বিষয়টি, সেটি কিন্তু মার্কেট ওইভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। আমাদের যে বায়াররা, একটি পরিসংখ্যানে এসেছে
যে বায়াররা গত বছরের শেষ যে অর্থ, সেই অর্থে বাংলাদেশ থেকে যারা পণ্য নিচ্ছে সেরকম 16টি বায়ার, তারা $1000 কোটি মুনাফা করেছে। তাহলে আমরা যা শুনছি যে তাদের মুনাফা হচ্ছে না, তাদের লোকসান হচ্ছে, এই প্রচারণাগুলো সাধারণভাবেই আমরা দেখছি যে এটি এক ধরনের ভেগ প্রচারণার অবস্থান। স্বাভাবিকভাবে আমরা দেখলাম যে গত বছর করোনা যুদ্ধ হিসেবে কাদেরকে আনা হলো। বাংলাদেশের যদি অর্থনীতি বলা হয়, তাহলে বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির ভিত্তি হচ্ছে প্রধান দুইটি। যদি প্রশ্ন বলি, আমরা যদি গার্মেন্টস এর অবস্থানটা বলি, তাহলে গার্মেন্টস আসলে যে আকারে আমাদের দেশের অর্থনীতির উপরে প্রভাব বিস্তার করে, সে তুলনায় গার্মেন্টস এর অবদান কম। কারণ বাংলাদেশের মোট রপ্তানির 83% গার্মেন্টস আনছে, সেটি ঠিক আছে। $32 বিলিয়ন বা $33 বিলিয়ন তারা রপ্তানি করছে, ঠিক আছে। গত বছর যেটি $27 বিলিয়ন হয়েছে, কিন্তু এটি থেকে প্রকৃতপক্ষে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সেটি কতটুকু ভূমিকা রাখছে? আমরা কি ব্যাক টু ব্যাক এলসির যে হিসাব সেটি কি করি? আমরা কি এখানে বিদেশি যারা কর্মী রয়েছে তারা কত বিলিয়ন ডলার নিয়ে যায়? তাহলে প্রকৃতপক্ষে বাংলাদেশের অর্থনীতির বিদেশি যে রিজার্ভ, তার প্রধান ভিত্তি হচ্ছে আমার প্রবাসী শ্রমিক। কিন্তু যেহেতু তারা নামে শ্রমিক, ফলে তারা কিন্তু আমার দেশের অর্থনীতিতে প্রভাব বিস্তার করতে পারে না। প্রতি বছরের 18 থেকে 20 বিলিয়ন ডলার এই টাকাটা কিন্তু রেমিটেন্স থেকে আসে। আর এই করোনার সময়ে এখন যে আমার অর্থনীতির যে প্রবৃদ্ধি হচ্ছে, তার প্রধান ভিত্তি হচ্ছে এই যারা আমার প্রবাসী শ্রমিক, তার সকল সঞ্চয় যা কিছু পাচ্ছে সেই সম্পূর্ণটা সে দেশে পাঠাচ্ছে। যার কারণেই আমার দেশের অর্থনৈতিক বিপর্যয়টাকে আমরা সেভাবে দেখছি না। কিন্তু আমরা কি দেখছি? আমার এয়ারপোর্টে কি আমার সেই শ্রমিকের কোনো মূল্যায়ন আছে? প্রকৃতপক্ষে যদি বাংলাদেশের ভিআইপি যদি হিসাবে কাউকে গণ্য করতে হয়, সেটি কিন্তু আমাদের এই প্রবাসী শ্রমিক অথবা আমাদের এই যে যারা গার্মেন্টস শ্রমিক, তারা কিন্তু বাংলাদেশের প্রকৃতপক্ষে ভিআইপি পারসন। হ্যাঁ, প্রকৃতপক্ষেই আমাদের এই শ্রমিকরাও ভিআইপি হিসেবে গণ্য হয়। তবে অর্থটা, শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে ভেরি ইম্পর্টেন্ট পার্সনের পরিবর্তে ভেরি ইগনোরড পার্সন হিসাবে গণ্য হয় আর কি। তো এই যে জায়গাটা, এখানে যেমন পরিবর্তন ঘটেছে, আমরা প্রতি ক্ষেত্রেই আসলে রাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির মধ্যে আমরা সেই পরিবর্তনটা দেখি। আমরা গত কালকের যে বণিক বার্তা, সেই বণিক বার্তায় আমরা যা দেখছি, সেখানে যে রিপোর্ট এসেছে যে বাংলাদেশের সরকার গত বছরে এই করোনা দুর্যোগের সময় শ্রমজীবী মানুষের জন্য সুরক্ষার জন্য যে যে খাতের যা যা বরাদ্দ দিয়েছিল, কোনো বরাদ্দই সে ব্যয় করতে পারে নাই। ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশ সরকারের সাথে সহযোগিতা করে গার্মেন্টস সেক্টরে যে শ্রমিকরা কর্মহীন ছিল, সেই কর্মহীন শ্রমিকদেরকে 3 মাস 3000 টাকা করে নগদ সহায়তা দেওয়ার জন্য 1500 কোটি টাকা সহায়তার যে বিষয় তহবিল গঠন করেছিল। সেই তহবিল বিতরণের ক্ষেত্রে কিন্তু এই কোন ট্রেড ইউনিয়ন সংগঠনকে যুক্ত করা হয়নি। তাসনিমাবাদের সংগঠন সহ অনেক সংগঠন বিভিন্ন সার্ভে রিপোর্টও করেছে কত শ্রমিক করোনা আক্রান্ত হয়েছে, কত শ্রমিক ছাঁটাই হয়েছে। সেই সকল রিপোর্ট আমাদের অনেক সংগঠনের কাছে ছিল। আমাদের কিন্তু কোনো মতামত জানতে চাওয়া হয়নি। তাহলে এক্ষেত্রে সরকারের যে 2টি দপ্তর, শ্রম সংক্রান্ত যে 2টি দপ্তর, সেই 2টি দপ্তর এখানে যুক্ত ছিল। তাহলে সরকারের শ্রম মন্ত্রণালয়ের অধীনে শ্রমিকের স্বার্থ রক্ষা করে যে দপ্তরগুলো, সেই দপ্তরগুলো মালিকদের যে সংগঠন বিজিএমই এবং বিকেএমই, তাদের সুপারিশ নিয়ে এই অর্থটি বরাদ্দ করার বন্টন করার পরিকল্পনা ছিল। আমরা প্রায় 1 বছর অবস্থানের পরে আমরা শুনেছি 1500 কোটির জায়গায় সেখানে মাত্র 5,38,00,000 টাকা বরাদ্দ করতে পারা হয়েছে। তাহলে আমরা দেখছি প্রকৃতপক্ষে শ্রমিকদেরকে সুরক্ষা দেওয়ার জন্য এই রাষ্ট্র কোনো ধরনের চিন্তা করে না, এই রাষ্ট্রের কোনো দায়বোধ করছে না। ফলে শ্রমজীবী মানুষ তাকে নিংড়ে তার রসটাকে নিঃসরণ করে এই রাষ্ট্রের যারা ক্ষমতায় রয়েছে তারা স্ফীত হতে চায়, আর তারপর শ্রমিকদেরকে ছোবরা হিসেবেই দূরে ছুড়ে ফেলতে চাই। এটি হচ্ছে আজকের রাষ্ট্রের নীতি। ফলে স্বাভাবিকভাবেই আপনি যে প্রশ্নটি করেছেন, সেই প্রশ্নটি এখানে অমূলক নয়। জি, ধন্যবাদ আপনার অনেকগুলো তথ্য আপনি দিয়েছেন। সেগুলো তো, সেই ডাটাগুলো তো আছেই। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনার কথা, যে চেতনাকে ধারণ করে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেদিকে যদি সাম্যের বাংলাদেশ
আমরা লিমাপার কাছে যাব, আমরা সেই আলোচনাগুলোই করতে থাকবো আর কি। আমরা খোঁজার চেষ্টা করবো আসলে কেন একই রাষ্ট্রের একই নাগরিক একই মানুষ। প্রথমে তো আসলে শ্রমজীবী মানুষের আগে সবাই তো মানুষ, এটি তো হলো মূল কথা, এবং রাষ্ট্র সবাইকে মানুষ হিসেবেই দেখে। তো রাষ্ট্র থেকে কোনো ধরনের নীতিমালা, কোনো নির্দেশনা যখন তৈরি করা হয়, সেখানে সেই নির্দেশনায় সকল মানুষের জন্য সেটি সমান হচ্ছে কিনা সেটি দেখা তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আবার পাশাপাশি যদি এমন আলোচনা মানে দেখা যায় যে যেটা শ্রমিকদের পক্ষ থেকে, নিমা আপা বলেছেন যে শ্রমিকদের পক্ষ থেকেও এমন বিষয় আছে যে তারা লকডাউন চায় না, তারা কাজ চায়, কারণ তারা মানে কাজেই থাকতে চায় ঝুঁকি নিয়েও। কারণ চাই এই কারণেই যে তার চাকরি হারানোর ভয় আছে। তাহলে সে চাকরি সে হারাবে না, এইটি যে চাকরি হারানোর ভয় আছে সেটি কিন্তু আমরা প্রথম দফা লকডাউনে সেই অভিজ্ঞতা শ্রমিকের আছে। ফলে তারা যদি চাকরির নিশ্চয়তা থাকতো এবং সেই লকডাউনে ঘরে থেকেও যদি তার বেতন পাওয়ার নিশ্চয়তা থাকতো, তাহলে নিশ্চয়ই তারা লকডাউন অবশ্যই চাইতো। এই জায়গার না চাওয়ার ঘটনা তাদের মধ্যে ঘটতো না। তাহলে সেই জায়গাটা আসলে নিশ্চিত করবে কে? রাষ্ট্র। হ্যাঁ, এখন রাষ্ট্র বলা হচ্ছে যে এই যে শ্রমিককে ঘরে না রেখে বলা হচ্ছে দেশের স্বার্থে, এদিকে দেশের স্বার্থে না মালিকের স্বার্থে, মানে মুনাফার স্বার্থে, কোনটা? যদি দেশের স্বার্থে হয় তো দেশ তো ওই শ্রমিকেরও দেশ। ফলে ওই শ্রমিকের যদি দেশ হয় তাহলে ওই শ্রমিক তো আজকে জীবন বাঁচার জন্য সবাই যখন ঘরে থাকবে তারও ঘরে থাকারই কথা। তাহলে শ্রমিকের দেশের স্বার্থে না মালিকের মুনাফার স্বার্থে আসলে শ্রমিককে এইরকম একটি সময় সবাইকে ঘরে থাকতে বলে শ্রমিককে, এই যে রাষ্ট্রের জায়গা থেকে দ্বিমুখী নীতি, এইটা আসলে কতটুকু গ্রহণযোগ্য? আপনি যদি ভ্যাকসিনের কথা বলেন এবং যদি আপনি লকডাউনের এই নীতিমালা নির্দেশনা বা এই নীতিমালার কথা বলেন, তাহলে এই যে দ্বিমুখী নীতি আসলে একজন মানুষ হিসাবে কতটুকু গ্রহণযোগ্য? নাগরিক হিসাবে তাদের মানে এটা আপনার আপনার জায়গা থেকে যদি বলেন যে কতটুকু গ্রহণযোগ্য আসলে এরকম দ্বিমুখী নীতি আসলে লিমা? আসলে আমরা যে একটা শ্রেণী বিভক্ত সমাজে এবং শ্রেণী বৈষম্যের সমাজে বসবাস করি এবং সেটার যে নিষ্ঠুরতা, সেইটার একটা প্রকট প্রকাশ আমার মনে হয় এই করোনা আমাদের মধ্যে গত 1 বছর থেকে দেখিয়েছে যে কিভাবে করোনার বিষয়ে সরকারের যে নীতি সেটা দ্বিমুখী নীতি, এবং দ্বিমুখী নীতির মধ্যে আমরা দেখলাম, যেটা আমি আগেও আলাপ করেছি, যে শ্রমিকরা ঠিকই কাজে যাচ্ছে এবং গত বছরও সেই অবস্থা তৈরি হয়েছিল। এবং গত বছর আপনি খেয়াল করবেন যে গত বছর শ্রমিকদেরকে কিন্তু প্রাথমিকভাবে কোনো রকম ছুটি বা কোনো লকডাউন কোনো কিছুর আওতায় না এনে এবার যেভাবে কথা বলা হচ্ছে একই সুরে কথা বলা হয়েছিল যে অর্থনীতির স্বার্থে, শিল্পের স্বার্থে আমাদের এই কারখানা চালিয়ে যেতে হবে। এবং পরে কিন্তু সেটার খেসারত শুধু বিজিএমইর নেতৃবৃন্দকে দিতে হয়নি, সেটার খেসারত সারা দেশের জনগণকে দিতে হয়েছে। কারণ এক লাফে আমরা দেখেছিলাম যখন শ্রমিকদেরকে ছুটি না দিয়ে শ্রমিকদেরকে একবার গ্রামে পাঠানো হলো, আবার কাজে আসতে বলা হলো ইত্যাদি পরিস্থিতির মধ্যে কিন্তু ব্যাপক রকম সংক্রমণটা বিস্তার লাভ করেছিল। এবং সেই একই ধরনের ঘটনা এবারও হতে যাচ্ছে কিনা সেটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না, কারণ এবারও শ্রমিকরা কাজ করছেন। ফলে এইবার যদি একই রকম দ্বিমুখী নীতি একইভাবে চলতে থাকে তাহলে সেটা যে আবারও বুমেরাং হবে না এবং আবারও সেটার খেসারত আমাদেরকে দিতে হবে না, সেটার কোনো মানে নিশ্চিত করে বলা যায় না। তো আপনি যেটা বলছিলেন যে এই দ্বিমুখী নীতিটা কেন, এখন এটা তো ঠিকই যে আমরা সংবিধানেও দেখি যে রাষ্ট্রের যে প্রধান জায়গা সেই সংবিধানে বলা হয় জাতি, ধর্ম, শ্রেণী নির্বিশেষে সকল নাগরিক রাষ্ট্রের কাছে সমান, রাষ্ট্রের কাছে সবাই সমান। এই কথাটা তো আসলে বাস্তবে একেবারেই মানে সত্য না, সবাই সমান না এবং সবাই সমান সুযোগ পাবে না, এইরকম একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আমরা আছি। বুলবুল ভাই যেটা বলছিলেন যে আসলে পুঁজিবাদী রাষ্ট্র কতটুকু সুবিধা দিতে পারে, যারা তাদের পুঁজির স্বার্থে তাদের কাছ থেকে আসলে খুব বেশি কিছু পাওয়ার নেই। এটা ঠিক যে পুঁজি মানে আমাদের দেশ যেই ধরনের পুঁজিবাদী দেশ, এটা খুবই পুঁজিবাদী একটা বিকশিত রাষ্ট্র, পশ্চিম বা ইউরোপের রাষ্ট্রের মতো পুঁজিবাদী বিকশিত রাষ্ট্র সেটা আমরা বলতে পারি না। কারণ আমাদের দেশে কিন্তু এখনো শ্রমিকরা যে সস্তা মজুরিতে কাজ করেন এবং যেই ধরনের শ্রম করেন সেইগুলো কিন্তু পশ্চিমে এখন আর শ্রমিকরা করে না। তাদের শ্রমিকদের মজুরি অনেক বেশি এবং তারা লকডাউনের মধ্যে শ্রমিকদেরকেও লকডাউন দেওয়া হয় এবং তাদের বাড়ি পর্যন্ত, আপনি যেটা বলছিলেন যে চাকরি ভয়ে বা লকডাউন কেন শ্রমিকরা এখন চাচ্ছে না, কারণ তাদের গত 1 বছরের যে অভিজ্ঞতাটা তাদের আছে সেটা কিন্তু খুব ভয়াবহ, যে চাকরি নাই, বেতন নাই, বেতন অর্ধেক, পায়ে হেঁটে যাচ্ছে। আজকে একটু আগে আপনার এই আলোচনার মাঝখানে আমি একটা ফোন আসছিল, রূপালী নামে এক শ্রমিক যিনি সাভারে থাকেন, যিনি
আগে বাসে করে আম, কারখানায় যেতেন, উনি ইপিজেডে চাকরি করেন। তো উনি যেটা বললেন যে উনি আজকে ভীষণ রকম দুর্ভোগের মধ্যে দিয়ে গেছেন, এবং শুধু উনি না, হাজার হাজার শ্রমিক, যেহেতু গণপরিবহন বন্ধ সে কারণে তারা পায়ে হেঁটে, লেগুনা, টেম্পো, নানান কিছু করে অনেক দুর্ভোগ পোহায় তারা কাজে যাচ্ছে। ফলে এই পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু একটা বিপর্যয়ের মধ্যে তারা পড়ছে। ফলে এইখানে মানে শ্রমিকদেরকে মানে মানুষ হিসাবে, নাগরিক হিসেবে বিবেচনা করার জায়গাটা কিন্তু আমরা আমাদের এখনো তৈরি হয়নি। লিমা আপা, আপনার এই কথার ফাঁকে একটু গণপরিবহনের যে প্রসঙ্গটা আসলো সেটা আমরা এটা নিয়ে একটু আলাদা করে কথা বলবো। তার আগে আমরা যদি একটা জিনিস বলি যে আমরা আমরা যেটা জানি যে সংবিধানের 34 ধারায় কিন্তু মানে সেখানেও বলা আছে যে আপনার জোরপূর্বক শ্রমকে নিষিদ্ধ করা আছে, এবং আমাদের যে শ্রম আইন সেখানেও কিন্তু জোরপূর্বক বা বলপূর্বক। তা আমাদের এই যে শ্রমিক কাজে যেতে এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেখানে শ্রমিক কাজে যেতে বাধ্য হচ্ছে, এটি কি জোরপূর্বক শ্রম না? অবশ্যই জোরপূর্বক। মানে আপনি মানে যেটা বলে যে আমরা রানা প্লাজার সময় বলেছিলাম যে এখানে আসলে সরাসরি শ্রমিককে খুন করা হয় না, কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যে শ্রমিকের প্রাণ যেতে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যেটাকে আমরা স্ট্রাকচারাল কিলিং বলেছি সেই সময়। এবং আপনি এটা যেটা বলছেন এটাও ঠিক যে শ্রমিকরা লকডাউন কেন চাইবে না? যদি এইরকম সংক্রমণ সারা দেশে ছড়িয়ে পড়ে, তাহলে শ্রমিকের বাড়িতে যদি খাবার থাকে, তার বেতনের নিশ্চয়তা থাকে, কাজের নিশ্চয়তা থাকে, তাহলে কিন্তু সে তার স্বাস্থ্যের ব্যাপারেই প্রথমে সতর্ক হবে বা স্বাস্থ্যের ব্যাপারে তার দরদ থাকবে। কিন্তু তার যেখানে তিন বেলা খাবার বা মজুরি, বেতন, এই সমস্ত অনিশ্চয়তার মধ্যে আছে, সে কারণে কিন্তু আপনি যদি আজকে শ্রমিকদের সাথে কথা বলেন, দেখবেন শ্রমিকরা লকডাউন ব্যাপারে অত্যন্ত ভীতি তাদের মধ্যে কাজ করে। তারা মনে করছে লকডাউন মানেই হচ্ছে তাদের কাজ হারানো, কিন্তু লকডাউন মানে যে তাদের স্বাস্থ্য রক্ষা পাওয়া, এবং সেটার জন্য রাষ্ট্রের দায়িত্ব নেওয়া, সরকারের দায়িত্ব নেওয়া উচিত। এবং এমন একটা সময়, ধরেন আপনি যে শ্রমিককে বলবেন আন্দোলনে নামতে, কিন্তু শ্রমিকরা বাধ্য হয় নামতে। গতবারও নেমেছে, এবারও হয়তো আমি জানি না কি পরিস্থিতি তৈরি হবে, কিন্তু এরকম একটা সময় এটার এক ধরনের মানে কি বলবো, শ্রমিকদেরকে একটা নিষ্ঠুরতার মধ্যে তাদের পরীক্ষা দিতে হচ্ছে যে তারা আসলে তাদের জীবিকার জন্য জীবনের ঝুঁকি নিয়েই তারা আসলে মাঠে নামছে। ফলে এইরকম পরিস্থিতি তো তৈরি হওয়ার কথা না। আমাদের মালিক সরকার যারা পুঁজিবাদের একটা বিকশিত অবস্থায় যায়নি, তার যারা কথায় কথায় বলে যে তারা শিখছে এখনো, সেই মালিকরা তাদের কাছ থেকে আমরা পাবো না, তখনই আমরা পেতে পারি আমাদের অধিকার, যখন আমরা আমাদের অধিকারগুলোকে নিশ্চিত করতে পারি এবং শ্রমিকদের মধ্যে সেই প্রচারণাটাকে অনেক নিয়ে যাওয়া যায়। শ্রমিকরা যদি নিজেরা তাদের আহ নাগরিক হিসেবে তাদের যে অধিকার, তাদের যে সুযোগ প্রাপ্তির জায়গাগুলো, সেগুলোর ব্যাপারে সচেতন হন, ঐক্যবদ্ধ হন, শ্রমিক আন্দোলন সংগঠিত হয়, তখন কিন্তু মালিক সরকার চাপ বোধ করে। সে হয়তো পুঁজিবাদী কাঠামোয় শ্রমিকের জন্য একেবারে সমস্ত আয়োজন করবে না, কিন্তু এই চাপটা প্রয়োগ করার জায়গাগুলো তৈরি করা দরকার। আমরা 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 বারবারই বলছি যে পুঁজিবাদী একটা ব্যবস্থার মধ্যে থাকলে যা হয় ঠিক সেটাই দেখছি, কিন্তু তারপরেও এমনটি কি আসলে মানে কতটা গ্রহণযোগ্য? দেখেন, ভ্যাকসিনের মানে শ্রমিক এতটা গুরুত্বপূর্ণ, যখন এতটা গুরুত্বপূর্ণ করে তোলা হয়, যখন লকডাউনের ঘটনা আসে তখন দেশ বাঁচাও, পুঁজিবাদের কথা একটু হ্যাঁ, আমি কনক একটু যোগ করি। আপনি ইউরোপ আমেরিকার যে পুঁজিবাদের বিকশিত রাষ্ট্রগুলো, সেখানে কিন্তু যে লকডাউন হয় সেখানে শ্রমিক বলেন যে মানে যারা কাজ করছেন, যারা সব, প্রত্যেকেই কিন্তু বাড়িতে বসে টাকা পাচ্ছে। তো ফলে আমাদের দেশে তো আসলে ওই পর্যায়ে যায় না। তারপরে নিশ্চয়ই সেখানেও নিশ্চিতভাবেই যারা নিম্ন আয়ের মানুষ, যারা নানান রকম বৈষম্যের শিকার, তারাই সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে আছেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেইখানে একজন শ্রমিক আর আমাদের দেশের শ্রমিকের মধ্যে কিন্তু বিরাট ফারাক আছে। আমাদের শ্রমিকরা বাড়ি বসে বেতন পায় না। কিন্তু কিন্তু মানে তার মধ্যে কিছু বিষয় দেখলে তো গাফলতিও মনে হয় যে এটা মানে এটা চাইলে করতে পারে। ধরেন যে যেহেতু শ্রমিককে কাজ করতে হবে, পোশাক শ্রমিককে কাজ করতে হবে, তো এই বিষয়টা তো গতবারের অভিজ্ঞতা থেকে আছে। তাহলে যখন ভ্যাকসিন দেওয়া শুরু হলো, তো তখন তো নিশ্চিত করে অন্তত দেখেন মালিকদের জায়গা থেকেও একদমই উদাসীনতা, সরকারের দিক থেকেও, এবং এমনকি আপনারা যারা শ্রমিক সংগঠন করছেন, শ্রমিকদের প্রতিনিধিত্ব করছেন, আপনাদের জায়গাতেও কিন্তু খুব একটা জোর দিয়ে এই যে ভ্যাকসিনের বিষয়টা কিন্তু আলোচনায় নিয়ে আসেন। সেখানে কিন্তু তাদেরকে ভ্যাকসিনের জায়গায় যদি নিশ্চিত করা যেত, তাহলে আজকের জায়গায় এসে অন্তত বোঝা যেত যে না, ভ্যাকসিনের ক্ষেত্রে তারা যেহেতু এতটাই গুরুত্বপূর্ণ, ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রেও তাদেরকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে, কারণ তারা অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ এলিমেন্টস। এখন আমরা সেই জায়গাটাই বললাম যে রাষ্ট্রের কোনো ধরনের কোনো নীতি পলিসি, আপনার কোনো ধরনের তাদের কোনো আয়োজনই
কোনো আয়োজনে কখনোই কোনোভাবে আসলে লক্ষ্য করা যায় না। ফ্রন্ট ফাইটার হিসেবে পুলিশ, চিকিৎসক, নানানজন টিকার সুবিধা হয়তো পেয়েছে, কিন্তু ওনারা শ্রমিকরা এইসবের জীবনের ঝুঁকি নিয়ে ওয়ান কাইন্ড অফ ফ্রন্ট ফাইটারের মতোই তারা কাজ করছে, কিন্তু তাদের সেই ভ্যাকসিন তো দূরে থাক। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ মানে বলা যায় না লিমা আপা, একেবারে যথারীতি অর্থনীতি বাঁচানোর ফ্রন্ট ফাইটার তো তারা, জীবন বাঁচানোর ফ্রন্ট ফাইটার। অর্থনীতি যদি জীবনের জন্য গুরুত্বপূর্ণ হয়। আবার ভ্যাকসিনের অভিজ্ঞতাটা আমি একটা লাইনে একটু বলে শেষ করি, যে ভ্যাকসিনের তো একটা মানে প্রায়োরিটি যেভাবে নির্ধারণ করা হয়েছে সেটা নিশ্চয়ই আমরা সমালোচনা করি, এবং সেটা শ্রমিকদের কোনোভাবেই সেই আওতায় আনা হয় নাই। আরেকটা জিনিস আমরা সংশয় প্রকাশ করি, যে ভ্যাকসিন যেভাবে আমরা আমাদের দেশে নিতে দেখলাম, এবং ভ্যাকসিন নেওয়ার পরেও বহু মানুষ করোনা আক্রান্ত হচ্ছে, নানা রকম পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, সেই বিষয়গুলো আসলে মানে একটা কেউ যদি ভ্যাকসিন নিতে চায় তার কি কি শারীরিক প্রস্তুতি থাকা দরকার, ভ্যাকসিন কতটা সময় পরে গিয়ে অ্যাক্টিভ হবে, এগুলো কোনো কিছুই কিন্তু নিশ্চিত না। মানে আমাদের দেশে খুব সেই বিষয়ে কোনো প্রচারণা নাই। তাহলে সেই জায়গায় আসলে শ্রমিকের কাছে যে সেই প্রচারণাটা নিয়ে যাব, সেটারও একটা মনে হয় যে আমরা একটা ধোঁয়াশার মধ্যে আছি। মানে আমরা যদি কোনো কারণে কোনো ভ্যাকসিনের গিনিপিগ হই, সেই গিনিপিগের আওতায় তো আমরা আমাদের শ্রমিকদেরকে কিভাবে আসলে এটার মধ্যে যুক্ত করব। ফলে আমাদের ভ্যাকসিন বিষয়ে আমার মনে হয় আরো সঠিক তথ্যগুলো আসা দরকার, যেটার মধ্যে ভ্যাকসিন কিভাবে নিলে আসলে শ্রমিকরাও উপকৃত হবেন সেই প্রসঙ্গগুলো আনা দরকার। না, নিশ্চয়ই সেগুলো নিয়ে আসা দরকার। লিমা আপা, আপনার কাছে আবারও আসবো। বুলবুল, আপনার কাছে একটু যেতে চাই আবারও, যে লকডাউনের এরকম পরিস্থিতিতে শ্রমিককে যদি জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়, তাহলে এই জীবনের ঝুঁকির জন্য তাদের এই ঝুঁকি নেওয়ার জন্য, এই যে বাড়তি ঝুঁকি নেওয়ার জন্য তারা আসলে তাদের জন্য কি ধরনের ব্যবস্থা আছে, বা বিশেষ ব্যবস্থাও তো নেওয়ার কথা। তারা যদি এতটাই গুরুত্বপূর্ণ হয় অর্থনীতির জন্য, যে জন্য তাদের জীবনের ঝুঁকি নিতে হচ্ছে, তাহলে তাদের এই জীবনের ঝুঁকি নেওয়ার প্রেক্ষিতে বা ঝুঁকি নেওয়ার বিপরীতে তাদের জন্য আসলে কি ধরনের স্বাস্থ্য নিরাপত্তাই বলেন, কিংবা ধরেন ঝুঁকি ভাতার কথাই বলেন, সেগুলো আসলে কতটুকু নেওয়া হচ্ছে, সেই ব্যাপারটা যদি আপনি বলেন। জি, ধন্যবাদ কনক পুনরায় সুযোগ দেওয়ার জন্য। প্রকৃতপক্ষে ইন্টারনেট কানেকশনের জন্য সকল কথা শোনা যাচ্ছে না, আমি সেজন্য দুঃখ প্রকাশ করছি, যদিও আমার কিছু করার নেই এখানে, কারণ এটি তো হচ্ছে ডিজিটালের আধুনিকায়নের যে আশীর্বাদ, একভাবে সেই আশীর্বাদেরই একটি রূপ। আচ্ছা, আপনি যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নটি আসলে রাষ্ট্রের মৌলিক নীতি বা কাঠামোর সাথে যুক্ত। আমরা দেখেছি রাষ্ট্রের আইন শৃঙ্খলা থেকে শুরু করে যে সকল বিভিন্ন বাহিনী রয়েছে, যারা প্রকৃতপক্ষে দেশের জনগণের নিরাপত্তা দেওয়ার পরিবর্তে জনগণের নামে পুঁজির মালিক এবং পুঁজির মালিকের পাহারাদের যে প্রেক্ষাপটের ঝুঁকি ভাতা সহ সকল বিষয়গুলো রয়েছে। কিন্তু অর্থনীতি প্রকৃতপক্ষে মুক্তিদাতা শ্রমিক, কিন্তু আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে কি? আমাদের সামনে উপস্থাপন করা হয় যে অর্থনীতির মুক্তিদাতা যেন আমাদের এই যে পুঁজিপতি যে মালিক, তারাই যেন এইটার পিছনের প্রধান ভিত্তি। প্রকৃত অবস্থানে যে বিশ্বের অন্যান্য যে রাষ্ট্র তার যে বিকশিত অবস্থান এবং আজকে বাংলাদেশের যে বিকশিত অবস্থান, পুঁজির আর বিকাশের কোনো সুযোগ নেই। বাংলাদেশের এটির পরে পুঁজি আরো বিকশিত হবে, আমাদের মালিকরা আরো মানবিক হবে, এই অবস্থানটি আসলে এক ধরনের দুরাশা। প্রকৃত অবস্থাটি এখানে হচ্ছে একটি জায়গা, সেটা হচ্ছে আমরা যারা শ্রমিকের অধিকারের কথা বলি, আমরা যারা শ্রমিকের মানবিক অধিকারকে প্রতিষ্ঠা করতে চাই, রাষ্ট্রের কাছে ন্যায্য হিস্সা আদায় করতে চাই, আমাদেরকে আসলে একটি ঐক্যবদ্ধ জায়গায় দাঁড়িয়ে একটি ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে। একমাত্র তার মধ্যে দিয়েই যদি মালিকদের এবং রাষ্ট্রের যারা পরিচালক তাদের কাছ থেকে যদি কিছু মানবিক অবস্থানের আদায় করা যায়, আমরা সেখানে দেখছি যে রাষ্ট্র খুব সফলভাবে এবং পুঁজি তার সফলভাবে তার যে রক্ষার দুইটা দিক, সেই দুইটা দিককে সে সফলভাবে বাস্তবায়ন করে তুলেছে। আমরা দেখি যে রাষ্ট্রের 6,35,00,000 যে আভ্যন্তরীণ শ্রমজীবী মানুষ, তাদের দেখভাল করার জন্য যে দায়িত্বপ্রাপ্ত যে শ্রম অধিদপ্তর, শ্রম মন্ত্রণালয়, তার জন্য বাজেটের বরাদ্দ এই করোনাকালীন সময়ে মাত্র 350 কোটি টাকা, অর্থাৎ যেটা টোটাল যে বাজেট
5,68,000 কোটি টাকার যে বাজেট, সেই বাজেটের 0.06%। অথচ আমার ধর্ম মন্ত্রণালয়ের জন্য কিন্তু বাজেট 1,690 কোটি টাকার উপরে। তাহলে আপনার শ্রমজীবী মানুষকে রক্ষা করার জন্য এই রাষ্ট্র কোনো দায় ধারণ করে না, সেটা কিন্তু আপনি এই বাজেটের মধ্যে প্রতিফলন দেখতে পেয়েছেন। বরঞ্চ শ্রমিককে যেন কপাল আর ভাগ্যের উপর ছেড়ে দেয়া যায়, শ্রমিকের মধ্যে যেন এই বোধকে জাগ্রত রাখা যায়, শ্রমিকের মধ্যে যেন পরাপরের স্বর্গের লোভ তার মধ্যে দিয়ে এই জগতের হিস্সা থেকে, সে চাওয়া থেকে সে আড়ালে থাকে, তার সামনে থেকে শ্রমিক অধিকার, মানবাধিকার এই প্রশ্নগুলোকে, বাংলাদেশের মানুষের সংগ্রামের ইতিহাস, শ্রমজীবী মানুষের সংগ্রামের ইতিহাস, সেটিকে যেন আড়াল করা যায়। এই যে পুঁজির বৈশিষ্ট্য এবং রাষ্ট্রের যে বৈশিষ্ট্য, রাষ্ট্র সেটি তো কার্যকরভাবে করছে। আর বিপরীতে যারা একটু এই জায়গা থেকে বেরিয়ে এসেছে, যারা ভাগ্যের পরিবর্তে, পরপারের পরিবর্তে এই পারে যারা একটু ন্যায্য হিস্সা চায়, তাদের সামনে আমরা কি এসডিজি, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, ইনক্লুসিভ গ্রোথ, এরকম বহু ভুয়া গল্প তার মূলা আমাদের সামনে ঝুলিয়ে দেওয়া হয়। তার প্রেক্ষাপটে সেটিকে নিয়ন্ত্রণ করার এটি একটি প্রক্রিয়া। তাহলে দুইটি প্রক্রিয়াতেই আমার দেশের পুঁজি তার যে শোষণকে নির্বিঘ্ন এবং নিরাপদ করতে পেরেছে। তাহলে কেন, তার কি দায়ী পড়েছে শ্রমিকের প্রতি মানবিক হবে? তার কি দায়ী পড়েছে শ্রমিককে তাকে রক্ষা করতে হবে? বরঞ্চ সে যত বেশি সস্তা শ্রমে, যেহেতু শ্রমের সরবরাহ রয়েছে, বাংলাদেশের মোট জনসংখ্যার যে অনুপাত, সেই জনসংখ্যার অনুপাতে যেহেতু 64%-এর উপরে কর্মক্ষম ব্যক্তি, ফলে এটিকে যত বেশি কার্যকরভাবে শোষণ করা যায় সেই কাজটি পুঁজি এবং রাষ্ট্র করছে। এই একটি দিক। আমি কেন ভুয়া বললাম? কারণ 2015 সালে আপনি যে এসডিজি, যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সেটি ঘোষণা হয়েছে, 17টি তার যে গোল ঘোষণা করা হয়েছে, যেটি 2030 সালের মধ্যে অ্যাচিভ করতে হবে বলে একটি লক্ষ্যমাত্রা আছে। তার প্রধান 1 নম্বর গোল সেটি কি? সেটি হচ্ছে নো পভার্টি। আপনার 2 নম্বর গোলের অবস্থানটা কি? সেখানে হচ্ছে আপনি স্বাস্থ্যের কথা বলছেন, আপনি সেখানে হচ্ছে তার শিক্ষার কথা বলছেন। এইগুলি যখন আপনি বলছেন জিরো হাঙ্গার, অর্থাৎ ক্ষুধা শূন্য হতে হবে, আপনি সেখানে বলছেন ইকোনমিক গ্রোথ এবং ডিসেন্ট ওয়ার্ক, এই কথাগুলো আপনি যখন বললেন, সেখানে এবার আমার দেশের চর্চার সাথে আমরা তুলনা করি। আইএলও তো ইউএন-এরই একটি সংগঠন। সেই ইউএন-এর আইএলওর প্রতিবেদন বলছে 2010 থেকে 2019 সাল পর্যন্ত এই সময়ে এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলের 22টি দেশে প্রকৃত নিম্নতম মজুরি বেড়েছে, আর 8টি দেশে প্রকৃত নিম্নতম মজুরি কমেছে। এই 8টি দেশের মধ্যে আবার সবচেয়ে বেশি কমেছে যে 2টি দেশ, সেই 2টি দেশের মধ্যে একটি দেশ বাংলাদেশ। এশিয়া প্যাসিফিক অঞ্চলের রাষ্ট্রগুলির মধ্যে সর্বনিম্ন মজুরির যে দেশ, সেই দেশ হচ্ছে বাংলাদেশ। এটা হচ্ছে সাধারণ একটি চিত্র। তারপরে আমরা করোনাকালে দেখলাম শ্রমিকের জীবনযাত্রার ব্যয় বাড়লো, চিকিৎসা বাড়লো, তার মজুরি বাড়লো না। তার মজুরি আমরা দেখলাম যে সেখানে 35% মজুরি কম দেয়া হলো, তার উৎসব ভাতা কম দেয়া হলো। একই সময় আমরা দেখেছি 26%, 13% পর্যন্ত খাদ্যদ্রব্যের মূল্য বেড়েছে। তাহলে তার প্রকৃত মজুরি কোন জায়গায় গেছে? তাহলে আপনি কোথায় নো পভার্টিতে যাচ্ছেন? আপনি কোথায় জিরো হাঙ্গারে যাচ্ছেন? আমার রাষ্ট্রের বাণিজ্যের প্রধান কেন্দ্র হচ্ছে চিকিৎসা, বাণিজ্যের প্রধান কেন্দ্র হচ্ছে শিক্ষা। তাহলে আপনি সেখানে শ্রমজীবী মানুষের জন্য আপনি কিভাবে শিক্ষা চিকিৎসার অধিকারের কথা বলতে পারেন? জি বলেন। হ্যাঁ, আমাকে কোনো প্রশ্ন করছিলেন? না, সেটাই আপনি যেটা বলছিলেন যে মানুষের, শ্রমজীবী মানুষের আয় কিভাবে, হ্যাঁ আপনি বলছিলেন যে শ্রমজীবী মানুষের আয় কিভাবে কমে এসছে, সেই জায়গায় খরচ কিভাবে বেড়ে গেছে। আমরা একই সাথে লক্ষ্য করলাম এই লকডাউনের পুরো মুহূর্তে বাস ভাড়া হঠাৎ করে, গণপরিবহনের ভাড়া 60% বাড়িয়ে দেওয়া হলো। হ্যাঁ, সেটার কিন্তু সরাসরি প্রভাব কিন্তু শ্রমজীবী মানুষের উপর গিয়ে পড়লো। আমরা এটিও কিন্তু দেখলাম।
তো সেই প্রেক্ষাপটে আমরা যদি এখন একটু লিমাপা আপনার কাছে একটু যেতে চাই, বুলবুল আপনার কাছে আসবো আবার। আপনি যদি একটু বলেন যে গণপরিবহনের কথা বলছিলেন, গণপরিবহন আমরা লকডাউনে যে সরকারের যে গাইডলাইন, সেখানে দেখলাম যে 2 গতে যেটি বলা আছে দুটি বিষয়। একটা হলো যে স্ব প্রতিষ্ঠান তাদের নিজস্ব পরিবহনে শ্রমিকদেরকে নিয়ে যাবে কর্মস্থলে, সেটা নিশ্চিত করবে। আরেকটি কথা বলা আছে যে চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে, যে প্রতিষ্ঠানের কাছাকাছি জায়গায় হাসপাতালের কথা বলা আছে, হাসপাতাল নির্মাণের কথা বলা আছে। ফলে এই জায়গাটা যদি ধরেই আমরা বলি, এটা গতবার লকডাউনের প্রথম দফার লকডাউনের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটি বলা হয়েছিল, কিন্তু বাস্তবে আসলে কতটুকু হয়েছে। এখন গাড়ি বন্ধ আছে, কারখানা চালু আছে, সেই নির্দেশনায় বলা হচ্ছে যে প্রতিষ্ঠান যার যার পরিবহন দিয়ে তারা হলো যে তাদের পরিবহনে নিশ্চিত করবে আর কি। 40 লক্ষ শ্রমিকের জন্য কি আদৌ সেটি নিশ্চিত করা হয়েছে? হাসপাতাল যে নির্মাণের কথা বলা হচ্ছে, সেটি কি আসলে নিশ্চিত করা হয়েছে? শ্রমিক অসুস্থ হলে সেই জায়গায় চিকিৎসা হবে, সেই হাসপাতাল কি নিশ্চিত করা হয়েছে? ফলে লকডাউন ঘোষণা করার আগে সেটি তো নিশ্চিত করার কথা নাকি? এইটি আসলে কখন করবে? আপনাদের প্রথম অভিজ্ঞতা থেকে যদি এইটা একটু বলেন, যে সেখানেও কিন্তু এইরকম কথাগুলো বলা হয়েছিল এবং দেখা গেল তার আসলে বাস্তবে তার চিত্রটা ভিন্ন। এবারেও একই কথা বলা হচ্ছে, সেখানে আসলে কি হবে আসলে বাস্তবে? সুবিধা 40 লাখ শ্রমিক, গণপরিবহনের সুবিধা 40 লাখ শ্রমিককে দেওয়া সম্ভব, এটাও আসলে কি করে আসলে এই পরিকল্পনা করা হয় এটা বোঝা যায় না। কিন্তু কোন রকম পরিবহনের সুবিধাই কিন্তু, জি শুনতে পাচ্ছেন? কনক আপনি বোধহয় শুনতেছেন না, বাকিরা শুনতেছেন। লিমাপা শুনতে পাচ্ছেন? জি পাচ্ছি। বুলবুল তো শুনতে পাচ্ছেন তাই না? লিমাপা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে যাচ্ছে। বুলবুল আপনি কি আমার কথা শুনছেন? আমি আপনার কথা শুনছি, আমি লিমা আপার কথাও শুনছি। আমার মনে হয় লিমা আপা কন্টিনিউ করেন, এই নেটওয়ার্কের কারণে একটি স্থানে মিউট করা আছে। লিমাপা মিউট করা আছে, আনমিউট করে না। লিমা আপার কথা আমি শুনতে পাচ্ছি, ফলে লিমা আপা বলতে থাকেন, আমার মনে হয় যে একটা সময় শুনতে পারবে। জি, লকডাউনের নানান ধরন হতে পারে, সেই ধরনের মধ্যে সেটা কার্যকর করার জন্য যে এই রকম পদক্ষেপগুলো নেওয়া দরকার, সেই পদক্ষেপগুলোর মধ্যে আপনি যেটা বলছিলেন যে ফিল্ড অফিসের ব্যবস্থা করা, পর্যাপ্ত টেস্টিং এর ব্যবস্থা করা, শ্রমিকরা যাতে করোনা আক্রান্ত হলে তাদের আইসোলেশন সেন্টার সেই জায়গাগুলো তৈরি করা, সেটা কিন্তু গতবারও আমরা দেখিনি। এবং বারবার যেটা করার চেষ্টা হয়েছে যে শ্রমিকদের কত শ্রমিক করোনা আক্রান্ত হচ্ছে সেই তথ্য গোপন করা হয়েছে। এবং যদি শ্রমিক এলাকাগুলোর দিকে আমরা তাকাই, তাহলে দেখবো যে শ্রমিক এলাকায় আপনি যদি সাভার আশুলিয়ার দিকে তাকান, তাহলে দেখবেন যে সাভার আশুলিয়াতে এনাম মেডিকেল কলেজ, তারপরে হচ্ছে ফজিলাতুন্নেসা মেডিকেল কলেজ, গণস্বাস্থ্য এবং গাজীপুরে বিজেএমইর একটি কেন্দ্র ছাড়া সেখানে কিন্তু পর্যাপ্ত টেস্টিং এর কোনো ব্যবস্থা নেই। এবং সেইখানে টেস্টের জন্য যে সিরিয়াল মেনটেন করতে হয় এবং যেই সময় উপস্থিত হতে হয়, সেটা কিন্তু শ্রমিকের চাকরি রক্ষা করে সেটা করা একটা অসম্ভব ব্যাপার। ফলে শ্রমিকের টেস্টিং এর কোনোই ব্যবস্থা নাই, শ্রমিকের আইসোলেশনের কোনো সুযোগ নাই, শ্রমিকের জন্য কোনো ফিল্ড অফিস নাই, কিন্তু লকডাউনের অনেক আয়োজন নাকি চলছে। সেটা আসলে একটা হাস্যকর অবস্থার কি সামনে আনে। এবং গণপরিবহনের কথা তো আমি একটু আগেই বললাম যে শ্রমিকরা একটা ভীষণ হয়রানির মধ্যে দিয়ে আজকে প্রথম লকডাউনের দিন তারা পার করেছে। তারা পায়ে হেঁটে এবং নানান রকম ভাঙা ভাবে ছোটখাটো পরিবহন দিয়ে, কেউ রিক্সায়, কেউ লেগুনায়, কেউ ট্যাক্সিতে এভাবে গিয়েছে। এবং এটা যেমন তাদের জন্য ব্যয়বহুল এবং বিরাট একটা হয়রানির মধ্যে দিয়ে তাদেরকে আজকের দিন পার করতে হয়েছে। কালকে কিভাবে শ্রমিকরা যাবে আমরা জানি না, কিন্তু এইভাবে লকডাউনের নাম করে শ্রমিকদের 50% দিয়ে কাজ করানোর কথা বলে উল্টো শতভাগ শ্রমিককে দিয়ে কাজ করা এবং তাদের কাজের ক্ষেত্রে তাদের যে স্বাস্থ্য সেবাগুলা পাওয়ার কথা সেগুলোকে নিশ্চিত না করে তাদেরকে এইভাবে পথে বের করা, সেটা আসলে শ্রমিকদের জীবন এবং এই অর্থনীতির জন্য কতটুকু সমীচীন হবে সেটা আমরা আসলে সেই আতঙ্কের মধ্যেই আমরা সময় পার করছি। সরি, লাইন ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ
শুনতে পাচ্ছেন, বলেন। সম্ভবত আমাদের মডারেটর আমি স্টুডিও থেকে ইলেকট্রিসিটি অথবা নেট কানেকশন যে কোনো একটা কারণে হয়তো বিচ্ছিন্ন হয়ে না, গেছে। যে আলাপগুলো আপনি যে প্রশ্ন করেছিলেন সেই বিষয়ে আমি ইতিমধ্যে আলাপ করেছি যে এখানে আসলে শ্রমিকদের জন্য যে ফিল্ড অফিস, ফিল্ড হাসপাতাল, তারপরে আইসোলেশন সেন্টার, টেস্টিং এর পর্যাপ্ত ব্যবস্থা এগুলো গতবারও ছিল না, এখনো নাই। শ্রমিকদের করোনা আক্রান্ত হচ্ছে কতজন শ্রমিক সেটার কোনো তথ্য আমাদের কাছে নাই, এবং যে তথ্য আছে সেটা খণ্ডিত তথ্য, এবং সেই তথ্য কোনো পূর্ণাঙ্গ তথ্য বলে আমরা মনে করি না এবং অসত্য তথ্য বলে আমরা মনে করি। কারণ শ্রমিকরা টেস্টই করতে পারলেন না, তো ওনারা কিভাবে জানলেন যে কতজন শ্রমিক আক্রান্ত হয়েছে? এবং প্রথম দিকে গত বছর আমরা দেখেছিলাম কিছু কিছু পত্রিকায় এবং দৈনিক জাতীয় পত্রিকাগুলোতেই যে স্বাস্থ্য অধিদপ্তরের থানা কমপ্লেক্সের বরাত দিয়েই পোশাক কারখানার শ্রমিকরা যে আক্রান্ত হচ্ছে সেই তথ্যগুলো প্রকাশ করতে দেখি আমরা প্রথম দিকে কিছু কিছু। প্রথম 7ই মের মাঝামাঝি সময় পর্যন্ত। এই সময় আমরা গার্মেন্টস শ্রমিক সংহতি থেকে একটি গবেষণা করি পত্রিকা জাতীয় দৈনিকগুলোকে কেন্দ্র করে, এবং তখন আমরা একটা যেই তথ্যটা প্রকাশ করি তখনই আমরা দেখি যে তারপর থেকেই মনে হয় ব্ল্যাক আউট হওয়া শুরু করলো, শ্রমিকদের কোনো তথ্য পাওয়া যায় না। ফলে শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন কিনা সেটা আমরা কিভাবে জানবো টেস্টিং ছাড়া? তো সেই পর্যাপ্ত টেস্টের ব্যবস্থা নেই, এখনো সেই একই অবস্থার মধ্যে দিয়ে শ্রমিকরা যাচ্ছে। শ্রমিকদের কাজ বাদ দিয়ে সে টেস্ট করতে যাবে বা লম্বা সিরিয়ালে ভোর থেকে দাঁড়ায় থাকবে, এটা একটা অসম্ভব অবস্থা, এবং সেটার জন্য যে পর্যাপ্ত আয়োজন করা দরকার সেই আয়োজন না মালিক পক্ষ থেকে আছে না সরকার পক্ষ থেকে আছে, কোনো পক্ষ থেকেই কিন্তু আমরা সেই আয়োজনগুলো দেখি না। এখন এই যে ধরেন করোনা কালে শ্রমিকরা যে সংকটের মধ্যে আছে, এবং করোনা কালের বাইরের সময় আমরা দেখি যে পোশাক খাতের শ্রমিকরা আমাদের রপ্তানি আয়ের সিংহভাগ এনে দেন, আমাদের অর্থনীতির প্রাণ হিসেবে তারা ভূমিকা পালন করেন, কিন্তু তাদের জীবন একটা অনিশ্চয়তার মধ্যে, আমরা মজুরি অনিশ্চয়তা সহ নানান রকম অনিশ্চয়তা দেখি। তো সেই ক্ষেত্রে একজন শ্রমিক আন্দোলনের সংগঠক বা কর্মী হিসেবে আমরা কি করি? এখানে বুলবুল আছেন, উনিও বলছিলেন বারবার, নানানভাবে কথাটা উঠছিল যে আমরা আসলে আমাদের দাবি কিভাবে সংগঠিত করব। আমরা নিশ্চয়ই শ্রমিকদেরকে সংগঠিত করব, কিন্তু এর মানে এই না যে আমরা আসলে মালিকদের কাছে, এটা তো এরকম না ব্যাপার যে মালিকদের কাছেই আমরা চাচ্ছি বা মালিকদের ঘরে গিয়ে আমরা ধর্ণা দিচ্ছি। আমরা কিন্তু একটা শ্রমিক সংগঠন হিসেবে আমরা মালিকদের সাথে বসি, দর কষাকষি করি, মালিকদের সাথে তাদেরকে চাপ প্রয়োগ করতে হয়, তাদেরকে আমরা স্মারকলিপি দিই, বিজিএমই ঘেরাও করি, শ্রম মন্ত্রণালয় যায়, ফলে তাদের সাথে কিন্তু আমাদের দাবি বারবারই ফর্মালি আমরা জানাই। ফলে আমরা জানাই না যে পুঁজিবাদ বলে তারা কিছু করবে না, আমরা তাদের সাথে কথা বলবো না, রাস্তায় বসে থাকবো, এরকম না ব্যাপারটা। ফলে আমাদেরকে দাবিগুলো অর্গানাইজ করে আমরা ফর্মালি তাদেরকে জানাই, এবং সেটার মধ্যে দিয়ে আসলে শ্রমিকরা কি চায়, তাদের কি আকাঙ্ক্ষা সেটা প্রকাশ করে, এবং একই সাথে শ্রমিকদের কাছেও আমরা কিন্তু নিয়ে যাই যে আসলে শ্রমিকদের মধ্যে ঐক্য তৈরি করা, দাবিগুলোকে আলাপ আলোচনার মধ্য দিয়ে কোন দাবিটা আসলে শ্রমিকের স্বার্থের জন্য, বৃহত্তর স্বার্থের জন্য আসলে শ্রমিকদেরকে কিভাবে ঐক্যবদ্ধ হতে হবে, সেটা কিন্তু অনেক সময় আপনি দেখবেন যে শ্রমজীবীরা, বিশেষ করে গার্মেন্টস শ্রমিকরা, তারা কিন্তু এখন মোবাইল স্মার্টফোনের কারণে হয়তো অনেক তথ্য পান, কিন্তু কারখানা চলাকালীন সময় কিন্তু তারা স্মার্টফোন চালাতে পারেন না, এবং তারা বাসায় যখন ফিরেন একটা ক্লান্ত অবস্থায় সবসময় টিভির সব নিউজ দেখা, খবর দেখা, সব টক শো শোনায়, সেগুলো শুনে নিজের জীবন সম্পর্কে, অধিকার সম্পর্কে সচেতন হওয়ার সব সুযোগ তারা পান না, এবং সংগঠিত হওয়ার তো নানা বাধা শ্রমিক অঞ্চলগুলোতে আছেই। ফলে শ্রমিক আন্দোলনের কর্মী সংগঠক হিসাবে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আসলে এই শ্রমিক অঞ্চলে শ্রমিকদের অধিকার, তাদের অবস্থান, তাদের চাওয়াগুলোকে যত বেশি যে কোনো ভাবে হোক যোগাযোগ করে শ্রমিকদের কাছে নিয়ে যাওয়া, এবং তাদের সাথে তাদের আলোচনা, তাদের মতামতগুলোকে সংগঠিত করার চেষ্টা করা, এবং এই সচেতন করা। যেমন প্রথম দিকেও করোনার সময় বলা হয়েছিল শ্রমিকরা যথেষ্ট সচেতন না, এই জন্যই তারা বাড়ি চলে গেছে, তারা কিছু বুঝে না, এবং এমন ভাবে তাচ্ছিল্য করা হয়েছিল এরা কিছু বুঝে না, এরা কি করছে, এরা চলে গেছে বাড়িতে, যা খুশি তাই করতেছে, কি মানে। তো এই যে শ্রমিকদেরকে শিক্ষিত শ্রমিক আশা করতেছে যে এই শ্রমিক তার স্বাস্থ্য সম্পর্কে সচেতন হবে, শিল্প কিভাবে ইকোনমিক টিকায় রাখতে হবে সেটা সম্পর্কে সচেতন হবে, সেটা কখনোই মানে মালিকরা যে প্রচারণা করেন বা সরকারি যে প্রচারণা, সেই প্রচারণার দৌড় শ্রমিকের বাড়ি পর্যন্ত যায় না। তো সেইটা আসলে যে কোনো ভাবে শ্রমিক আন্দোলনের সংগঠক যারা, তাদেরই দায়িত্ব হচ্ছে এই প্রচারণাগুলা, এই আলোচনাগুলা যে কোনো কায়দায় শ্রমিকের কাছে পৌঁছে দেওয়া, এবং শ্রমিকের চাওয়াটার সম্পর্কেও আসলে আমাদের জানার জন্য অনেক বেশি কাঠখড় পোড়ানো দরকার, এবং সেইভাবেই কিন্তু আমাদেরকে আমাদের দাবিগুলো নিয়ে আসা দরকার। যেমন আমি আপনাকে বলছিলাম শ্রমিক লকডাউন চাইবে না কেন, আপনি যেটা বলছিলেন একজন শ্রমিক কখন চাচ্ছে না, এবং সে মনে করছে লকডাউনের কথাটা আপনি বললেন না। আমি আজকে একজন শ্রমিকের সাথে কথা বলছিলাম, উনি বলতেছেন যে লকডাউন করলে তো আমার বিপদ হবে,
তাহলে এই লকডাউনটা যে তার বিপদ না, লকডাউন হলে যে তার জীবন রক্ষা পায়, এবং এই মালিক পক্ষ বা সরকারের যে ইমার্জেন্সি ফান্ড থাকা দরকার ছিল, এই প্রসঙ্গগুলো যে তার অধিকারের আওতায় আসে, সে যে একটা চাইতে পারে, এটা যে আকাশ কুসুম কিছু না, সেটাই কিন্তু একজন শ্রমিক ভাবতে পারছেন না। এবং সেই ভাবনার জায়গা থেকে তাদের নিজেদেরকে সংগঠিত করার যেই তাড়না অনুভব করা বা যেই মানে একটা সাহস অনুভব করা, সেই জায়গায় কিন্তু সে নড়বড়ে অনুভব করছে। সেক্ষেত্রে নিশ্চয়ই আমাদের শ্রমিক আন্দোলনের দুর্বলতা আছে। আর একই সাথে আমার মনে হয় যে এই বিষয়ে আসলে শ্রমিকদের যে তাদের নাগরিক হিসেবে তাদের অর্থনীতির প্রথম সারির মানে এই যে করোনা কালে তারা যে ভূমিকা রেখেছে, সেই জায়গা থেকে তাদের আত্মবিশ্বাস বাড়ানো এবং সে তাদেরকে লড়াইয়ের জায়গায় শক্তিশালী হতে যাতে তারা পারে, সেই বিষয়গুলো, আমাদের দাবিগুলো, আলোচনাগুলো লকডাউনের এই সময়ে আমাদের যে কোনো কায়দায় আসলে শ্রমিকদের এই ভার্চুয়াল মিডিয়া গ্রহণ করে হোক, তাদের কাছে যেয়ে হোক, কারণ আমাদের আসলে করোনা ভাইরাসের ভয় করার কোনো সুযোগ নাই, যেহেতু আমাদের শ্রমিকরাই কারখানায় যাচ্ছে। ফলে আমাদের নেতৃবৃন্দ, সংগঠক সবারই আসলে শ্রমিক এলাকায় যাওয়া ছাড়া আমাদের উপায় থাকে না, শ্রমিকদের সাথে থাকা ছাড়া আমাদের উপায় থাকে না। আমরা করোনার সময় থেকে প্রথম থেকেই আমাদের শ্রমিকদের বাড়িতে যেতে হয়েছে, আন্দোলনে অংশগ্রহণ করতে হয়েছে, নিজেদের করোনা আক্রান্ত হতে হয়েছে। ফলে মানে একজন মানে শ্রমিককে আসলে আমরা ওইভাবে যদি আমাদের সেই জায়গাগুলো তৈরি না করতে পারি, তাহলে আসলে আমরা আমার মনে হয় আবারও হয়তো একটা বিপদের দিকে যেতে যাচ্ছি। আমরা আলোচনার একদম শেষটায় আমরা যদি একটা বিষয়ে কথা বলি, যে আপনাদের জলিয়াপা শেষ পর্যন্ত হয়তো যুক্ত হতে পারলেন না, আপনারা যে দুইজন এখানে যুক্ত আছেন, এইটা আমরা সবাই খুব ভালো করেই জানি যে আপনাদের ব্যক্তিগতভাবে আপনাদের কমিটমেন্ট, আপনাদের ত্যাগ, শ্রমজীবী মানুষের জন্য আপনাদের যে প্রতি মুহূর্তের যে লড়াই, সেটি এটি নিয়ে কোনো প্রশ্ন নেই, নিঃসন্দেহে তুলনাতীত। কিন্তু যে জায়গাটা আমরা লক্ষ্য করলাম গত বছরের লকডাউন থেকে অতবধি, যে শ্রমিকের এই যে স্বাস্থ্য সংক্রান্ত যে ঝুঁকি এবং ঝুঁকিকে নিরাপদ করার জন্য একটি তো আছে যে পুঁজিবাদী ব্যবস্থায় যেটি হয় আসলে তেমন একটি ঘটনা, যে মালিক সরকার মালিক সবাই উদাসীন এবং তারা তার মতো করে অন্য একটা কথা বলে যদি আমরা আসি, হাস্যকর বিষয়, একটু আগেও দেখলাম আমরা নির্দেশনাতেও আছে যে গণপরিবহন বন্ধ এবং সবাইকে ঘরে থাকতে হবে, এটা যেমন জোরালো নির্দেশনা জারি করতেছে, আবার পাশাপাশি 12টা থেকে 5টা পর্যন্ত বই মেলা আবার চালু থাকবে। গণপরিবহন বন্ধ, সবাইকে ঘরে থাকতে বলতেছে পুলিশ দিয়ে দাবিয়ে, আবার বলতেছে হ্যাঁ, মানে খুব কন্ট্রাডিক্টরি সিদ্ধান্ত। তো শিক্ষিতের যে কথাটা উঠলো, সেই সূত্রে যদি বলি যে ওনারা তো শিক্ষিত মানুষ, সিদ্ধান্ত যখন গ্রহণ করে তার সেই শিক্ষার ফসল তো আসলে এইরকম। সেই আলোচনা আমরা গেলাম না। পুঁজিবাদী একটা ব্যবস্থার মধ্যে যেটা হয় সেগুলো নিয়ে আমরা অনেকগুলো আলোচনা হলো, আমাদের সমস্যার জায়গাগুলো নিয়ে। কিন্তু সমাধানের জন্য আসলে বুলবুল যেটা এর আগে মানে বলতে শুরু করেছিলেন আর কি, যে লড়াই সংগ্রাম, এবং সেই জায়গাটাই কিন্তু লড়াই সংগ্রামের আর একটি মানে বড় স্তর হলো ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম। সেই জায়গাটাই কিন্তু আমরা আসলে আপনাদের জায়গা থেকে আপনাদের একেবারেই পুরোপুরি ব্যর্থ দেখা গেল, যে আপনারা সেই জায়গাটা একেবারেই মানে করতে পারলেন না শ্রমিক সংগঠক হিসেবে, শ্রমিক সংগঠনের প্রতিনিধি হিসাবে। এই ব্যাপারটা আসলে কিভাবে বলবেন নিমাপা? আমি এই প্রসঙ্গে যাওয়ার আগে যেটা নিয়ে একটু বলতে চাই, অনেকগুলো কথা আপনি বললেন যে তারা শিক্ষিত, তারা শিক্ষা দিতে পারছে কিনা। সার্টিফিকেটের শিক্ষা কার কতদূর আছে আমরা জানি না, কিন্তু সার্টিফিকেটের শিক্ষা হয়তো উচিত শিক্ষা দিতে পারে, কিন্তু প্রকৃত শিক্ষা দিতে পারে কিনা, উচিত শিক্ষা আপনাকে জেলে নিতে পারে, বেতন কম দিতে পারে, নানা কিছু হতে পারে। এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আমরা যখন আন্দোলন সংগঠিত করছি তখন যেমন আমরা এখানে পোশাক কারখানার মালিক এবং সরকারের দায়ের জায়গাটাকে চিহ্নিত করছি, তেমনি আমাদের একটা জায়গা হয়তো আমরা একটু নজরের বাইরে চলে যাচ্ছি কিনা আমার মনে হয়, সেই জিনিসটাও আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন বা আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে অত্যন্ত জরুরি। সেটা হলো বায়ারদের ভূমিকা। আমাদের দেশের যে মালিক পক্ষ আছেন তারা নিশ্চয়ই আমাদের শ্রমিকদের দুর্দশার জন্য দায়ী, আমাদের সরকার দায়ী, কিন্তু এই খাত থেকে লাভের যে সিংহভাগ তারা কিন্তু বিদেশে বায়াররা নিয়ে যাচ্ছে, এবং তারা কিন্তু গত বছরও আমরা দেখেছি দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখেন নাই এবং এবারও রাখেন নাই। ফলে আমরা যেই সেক্টর নিয়ে কাজ করি, এখানে বুলবুল আছেন, আমি আছি, জলিও থাকার কথা ছিল, এইটা বাংলাদেশে এই পোশাক তৈরি হলেও এটা একটা গ্লোবালাইজেশনেরই অংশ, কারণ এর কাঁচামাল আসে এক জায়গা থেকে, তৈরি হয় এক জায়গায়, এর ক্রেতা আরেক জায়গায়। ফলে একটা গ্লোবাল সাপ্লাই চেইনকে কিন্তু আমাদের বারবার চিহ্নিত করতে হয়। ফলে আমাদের লড়াইটা যেমন দেশের মাটিতে শ্রমিক আন্দোলন জরুরি, ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন জরুরি, তেমনি
এই দেশের সীমানাকে অতিক্রম করে আসলে আমাদের বাজার যেখানে সম্প্রসারিত হয়েছে সেই জায়গায় আসলে আমাদের কিভাবে ঐক্য এবং সংহতি তৈরি এবং আন্দোলনের চাপ সেখানেও তৈরি করা যায়, এবং নিজ দেশের মাটিতে যদি আমরা আন্দোলন সংগঠিত করতে না পারি, ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে না পারি, তাহলে কিন্তু আমরা আন্তর্জাতিক পর্যায়ে যে চাপ তৈরি করা সেখানেও কিন্তু আমরা যথাযথ চাপ তৈরি করতে পারবো না। তো আর আপনি যেটা বললেন আমরা আন্দোলনে পুরোপুরি কতটুকু সফল হতে পেরেছি বা পারিনি, এই প্রশ্ন তো নিশ্চয়ই আমাদের বরাবরই ছিল। আমরা আসলে এমন একটা রাজনৈতিক পরিস্থিতির মধ্যে বর্তমান সময়ে আছি যেখানে আসলে কোনো রকম ভিন্ন মত, গণতান্ত্রিক রাষ্ট্রে যেটা চর্চা হওয়ার কথা সেই কোনো ভিন্ন মতের কোনো সুযোগ নাই, যেখানে ভোটাধিকার নাই, ভোটাধিকার চর্চার কোনো সুযোগ নাই, সেইখানে আসলে শ্রমিক আন্দোলন যেটা কিনা অর্থনীতির প্রাণ কেন্দ্রের জায়গা, সেই আন্দোলনের জায়গা যেইভাবে পরিচালিত হয়, যেইভাবে শ্রমিক অঞ্চলগুলো নানান রকম বাহিনী দ্বারা পরিচালিত হয়, পুলিশ, ডিজিএফআই, গোয়েন্দা সংস্থা, সাথে সাথে মালিকদের নানান রকম বাহিনী, মালিক এবং সরকার একাকার হয়ে কোনোভাবে যাতে শ্রমিক আন্দোলন তৈরি না হতে পারে এবং শ্রমিক আন্দোলন যাতে নানাভাবে এক ধরনের দূষণের মধ্যে পড়ে, তার জন্য আমরা ইতিহাসেও দেখেছি শিল্প বিপ্লবের সময় কিভাবে মানে শিক্ষিত ব্যক্তিদেরকে নানাভাবে প্রণোদনা দেওয়া হয়েছে শ্রমিক আন্দোলন যাতে না তৈরি হতে পারে। তেমনি আমাদের সব দেশেও আমরা যখন নানান শিল্প বিকশিত হতে দেখি, সেই সময় কিন্তু দেখি কোনোভাবেই শ্রমিক আন্দোলন যাতে দাঁড়াতে না পারে তার জন্য নানান আয়োজন আছে। আপনি যদি জাতীয় রাজনীতি দেখেন সেখানেই আপনি দেখবেন যে এখানে কোনো রকম মত প্রকাশের স্বাধীনতা আমাদের নাই। নাগরিকের যে মত প্রকাশের স্বাধীনতা, ন্যূনতম একটা কার্টুন আঁকার জন্যই মানে জেলে যেতে হয়, সেইখানে বেতনের কথা যখন বলে তখন তো আরো ভয়ঙ্কর একটা পরিস্থিতি। ফলে এই অনেকগুলো সংকটের মধ্যেই কিন্তু আমাদের শ্রমিকদেরকে কাজ করতে হয়, তাদেরকে পুলিশের ভয়, মামলার ভয়, হামলার ভয়, টাকার প্রলোভন, নানান কিছুর মধ্যে কিন্তু একটা কাজ করতে হয় এবং আমাদেরকেও কিন্তু নানান রকম সংকটের মধ্যে কাজ করতে হয়। এখন সংকট থাকবে বলে আমরা আন্দোলন করব না, জীবনের ঝুঁকি নিব না, জীবনের মায়া করে করে চলবো, এটা তো আসলে হয় না। জীবনের মায়া করে করে তো আসলে সবসময় মানে আমাদের স্বপ্ন বা আমাদের মর্যাদা রক্ষা পায় না। ফলে সেই জীবনের মায়া আমাদেরকে, মায়াকেও অনেক সময় তুচ্ছ করতে হয়, এছাড়া কোনো পথ থাকে না। কিন্তু সেই জায়গায় অনেকগুলো বাধা এখন আছে। আমি যদি মানে দেখি রাজনৈতিক পরিস্থিতিতে যে এমন অবস্থা তৈরি হয়েছে যেখানে ভিন্ন মত, গণতান্ত্রিক রাষ্ট্রে চর্চার সুযোগ নেই, সেটা শ্রমিক এলাকা এটা থেকে মুক্ত না। কিন্তু শ্রমিক আন্দোলন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যেটা কিনা ইতিহাসে 69 সাল বলেন, 71 বলেন, প্রত্যেকটা সময় শ্রমিকরা কিন্তু জাতীয় রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেই ক্ষেত্রে শ্রমিক আন্দোলন সংগঠিত করা আসলে এখন অত মানে এটা ঠিক মানে খুব ক্লাব ধরনের আন্দোলন করে আমরা আসলে খুব বেশি দূর আগাতে পারবো না। আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের উপরে অনেক রকম নিপীড়ন আসতে পারে, অনেক রকম হামলা আসতে পারে, অনেক রকম মামলা হতে পারে, এগুলো অনেক রকম প্রলোভন আসতে পারে যেটা সবসময় নানান ভাবে দেওয়া হয়। সেই সমস্ত কিছুকে অতিক্রম করেই কিন্তু আমাদেরকে এখানে শ্রমিক আন্দোলন সংগঠিত করতে হবে। এটা কোনো মানে আমাদের সরকারের বিরুদ্ধে সরকার বলতে পারে, মালিকের বিরুদ্ধে বলতে পারে, কিন্তু আমরা আসলে শিল্প মানে রক্ষা করার জন্য এই দেশে যদি শিল্পকে দাঁড়াতে হয় তাহলে শ্রমিককে বিবেচনা না করে, শ্রমিককে কেবল মেশিন মনে করে এটা খুব বেশি দূর আগাতে পারবে না। সেই জায়গা থেকে আমরা মনে করি এই শিল্পের বিকাশের জন্যই একটা জাতীয় শিল্প যাতে নিজ পায়ে দাঁড়াতে পারে, সেই জন্য শ্রমিকের মর্যাদা, শ্রমিকের মজুরি, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, সেগুলোকে অবহেলা করে অবজ্ঞা করে সেটা করা সম্ভব না। সেই কারণেই ঐক্যবদ্ধ লড়াইটা খুব জরুরি। আমরা এখনো হয়তো যেই রকম শক্তিশালী ভাবে আমাদের ঐক্য হওয়া দরকার সেটা আমরা গড়ে তুলতে পারি নাই, কিন্তু আমরা সেই চেষ্টার মধ্যে আছি এবং সেইটার নানান রকম প্রতিফলন আপনারা হয়তো দেখবেন যে আমরা মজুরি বৃদ্ধির দাবি যখন করেছি, নানান জায়গা থেকে নানান রকম ঐক্য করার চেষ্টা আমরা করেছি এবং করোনার সময়ও আমরা চেষ্টা করেছি। হয়তো একই পাটাতনে দাঁড়িয়ে বা একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা কথা বলতে পারিনি, কিন্তু শ্রমিকের যাতে ছাঁটাই না হয় সেটা কিন্তু প্রত্যেকটা শ্রমিক সংগঠন তার জায়গা থেকে বলেছে, শুধু বলেইনি, তারা মাঠে ছিল। এবং এখন এই নতুন পরিস্থিতিতেও শ্রমিকদের জীবন এবং জীবিকা যাতে রক্ষা পায়, নিশ্চয়ই আমরা সেই আন্দোলনে আমরা অবশ্যই থাকবো এবং আমরা শ্রমিকরা যাতে কোনোভাবেই কোনো হয়রানির শিকার না হয় তার জন্য আমাদের যতদূর যাওয়া দরকার সেটা আমরা যাবো এবং আমরা চেষ্টা করবো যে আমাদের যত রকম শক্তি আছে, যারাই শ্রমিক সংগঠন করুক, অন্তত অন্য সমস্ত অনেক দাবিতে আমাদের ভিন্নমত হতে পারে, কিন্তু শ্রমিকদের এই করোনার সময় যাতে তারা কোনোভাবেই বিপর্যস্ত অবস্থার মধ্যে না পড়ে সেটার জন্য আমরা চাই ঐক্যবদ্ধ লড়াই। সরকারি এবং মালিকের নানান রকম প্রচেষ্টা থাকে আন্দোলন না করার
ঐক্যবদ্ধ না হওয়ার, সেই প্রচেষ্টাগুলোর বাইরে এসে আমাদেরকে আসলে ঐক্যবদ্ধ হওয়া খুব জরুরি। সবাই মানে দেশের সার্বিক রাজনৈতিক অবস্থাটাও আমাদের বিচার করা দরকার। যখন আমরা বলি যে আসলে কোথাও কিছু হচ্ছে না, আসলে হচ্ছে না এটা হয়তো না, এটা যদি আমরা আমরা এখানে আছি, আমরা আপনারা আমাদেরকে মাঠেও দেখেন, তাহলে কিছুই হচ্ছে না এটা বলা যাবে না আসলে। বরং আমরা ধন্যবাদ আশা করতে চাই, লিমা আপা। এখন যা অবস্থা আছে আহ, সেই অবস্থার বাইরে গিয়ে আমরা আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন আমরা জায়গা থেকে নিশ্চয়ই হাতে তৈরি এমন, করতে পারবো। জি, ধন্যবাদ লিমা আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে জায়গাটা ঘটে, যে যার শুনতে পাচ্ছি না কোনো। বুলবুল শুনতে পাচ্ছেন? হ্যালো, শোনা যাচ্ছে? জি, এখন শুনতে পাচ্ছি, একটু আগে পাচ্ছিলাম না। আচ্ছা, যে জায়গাটা বলেছি, যেটা ঘটে সাধারণত যারা করে বা যাদের কাছে আসলে বেশি প্রত্যাশা মানে করার মতো, তাদের কাছে আরো 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 অনেক বেশি প্রত্যাশা থাকে, তেমন একটি জায়গা থেকে হয়তো এরকম বিষয় হয় অনেক সময়। আর আরেকটা হলো যে আমরা এটি কিন্তু আগেই ওই জন্য বলেছি যে আপনাদের ব্যক্তিগতভাবে আপনাদের যে কমিটমেন্ট, আপনারা এখানে যে দুইজন আছেন এবং আরো একজন আমাদের জলিয়াপাও আসার কথা ছিল, তো আপনাদের কমিটমেন্ট নিয়ে কোনো ধরনের প্রশ্ন নেই। আপনাদের লড়াই সংগ্রাম, পরীক্ষিত মানুষ, লড়াই সংগ্রামের এগুলো নিয়ে কোনো ধরনের প্রশ্ন নেই। আমরা প্রত্যাশার স্বাধীনতার জায়গা 50 আরো বছরে বেশি। আমাদের শ্রমিক জনগণ কেউই কিন্তু স্বাধীনতা দিবস আমরা উদযাপন করতে পারি নাই। তো আমরা আসলে পারেনি, কোন হ্যাঁ, ধরনের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে, কোন ধরনের সেটি শাসনের মধ্যে, একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মধ্যে আছি, সেটা আসলে আমাদের অবশ্যই সেইটাকে মানে নজরে রেখেই আমাদের আলোচনাগুলো করা দরকার। একজন আর্টিস্ট, একজন কার্টুনিস্ট, একজন ব্লগার কেউই রেহাই পাচ্ছে না। সেখানে তো শ্রমিকরা তাদের কেউ শ্রেণীর রেহাই পাচ্ছে প্রশ্নে, না। তাদের মজুরির প্রশ্নে কথা বলে, সেটা আরো অনেক বেশি বাধা এই সৃষ্টি হচ্ছে। এবং এই মুহূর্তে খুলনা রুহুল আমিন, যে ছাত্র শ্রমিক কৃষকদের নিয়ে লড়াই করতেছিল এবং পাট শ্রমিকদের নিয়ে, সেও কারাগারে আছে। আমরা আলোচনাটা একদম সেই মাঝে ভীষণ রকমের ডিস্টার্ব করতেছে নেটে, আমরা আলোচনাটা শেষ টানবো। বুলবুল, আপনি যদি একটু শেষটায় বলেন যে এই যে অবস্থা, এরকম একটি পরিস্থিতি থেকে, যেটা আপনি এর আগে বলা শুরু করেছিলেন, যে লড়াই সংগ্রাম, ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম একমাত্র পথ, সেটি কি আপনি মনে করেন কিনা, এবং সেটা করতে হলে আসলে সেটার জন্য কি করা যেতে পারে, যদি আপনি এটি দিয়ে একটু শেষ করেন বলুন। জি, ধন্যবাদ মডারেটর। একই সাথে আমার সহ আলোচককেও ধন্যবাদ জানাচ্ছি। এই যে আজকের যে আলোচনা, সেই আলোচনার মধ্যেই কিন্তু আমাদের চিন্তাগত অবস্থান থেকে কিন্তু আমরা একটি লক্ষ্যে পৌঁছতে চাচ্ছিলাম। আমরা আমাদের প্রত্যেকেরই লক্ষ্য যে আমাদের যে দেশের যে শ্রমজীবী মানুষ, সে তার যে অধিকার, বাংলাদেশের যে সংবিধান, ৩০ লক্ষ শ্রমজীবী মানুষই যার অধিকাংশ, তাদের রক্তের মধ্যে দিয়ে যে সংবিধান অর্জিত হয়েছে, ন্যূনতম সেই সংবিধানের যেটুকু অধিকার রয়েছে সেটুকু নিশ্চিত করা এবং তার ঊর্ধ্বে কোনো কিছু আদায় করা। কিন্তু তারপরেও আমাদের প্রকাশভঙ্গির মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। লিমাপাও ট্রেড ইউনিয়ন করেন, আমি যেহেতু ট্রেড ইউনিয়ন করি, অবশ্যই রাজনৈতিক প্ল্যাটফর্ম আলাদা। ট্রেড ইউনিয়ন যখন আমি করি তখন অবশ্যই আমি শ্রমিকের দাবিকে তুলে ধরবো, আমি মালিকের সাথে বসবো, আমি দর কষাকষি করব, সেই বিষয়টি ঠিকই হবে। কিন্তু আবার আমি যখন সাধারণ আলোচনা করব, একটি জনমতের অবস্থানের কথা বলবো, তখন মালিকের কাছে প্রার্থনা তো নয়, এটি আমার অধিকার। আমার অধিকার থেকে তারা দানবীয় শক্তি দিয়ে আমাকে নিষ্পেষণ করছে, এই কথাটি খুব নির্মম ভাবে বলা দরকার। এই অবস্থান আমি সেই হয়তো বক্তব্যটি বলার চেষ্টা করেছি, কিন্তু এটি হয়তো একটি অর্থ বহন করেছে, যেটি তাসনিম বলার চেষ্টা করলেন যে মালিকের কাছে কি আমি ট্রেড ইউনিয়নের জন্য আমার দাবিকে উপস্থাপন করব না? নিশ্চয়ই করব, এবং আমরাও সেটি চর্চা করি। কিন্তু করোনার সময়ে আপনি যেটা বলেছিলেন যে একটি শ্রেণীবিভক্ত যে সমাজ, সেই শ্রেণীবিভক্ত সমাজের যে চিত্র, সেটি যে প্রকট হয়ে উঠেছে, সেই প্রকট যে দৃশ্যটি, সেটিকে আরো দৃশ্যমান করার জন্য মালিকি যে প্রলেপ, সেই প্রলেপের বাইরে সেটিকে আরো উন্মোচিত করা, সেই জায়গা থেকে আসলে আমি যে তথ্যগুলো দিয়ে কথাটা
বলার চেষ্টা করছি। আমরা তো প্রতিদিনের আমাদের পত্রিকায় আমরা পড়ি আমার শ্রমিকের কি নেই, আমার শ্রমিক কি পাচ্ছে না। একই অবস্থানে মালিকরা এবং সরকার যে প্রচারণা করে, দেশের অধিকাংশ জনগণ বুঝে জানে যে সেটার ভিতরে সত্যতার অবস্থান কতটুকু। আর শ্রমিক তো তার প্রতিদিনের যে জীবন, সেই জীবনকে দিয়ে সেটা উপলব্ধি করে যে এইটির যে অবস্থা, তার ভিতর যে মিথ্যা, তার ভিতর যে নির্মমতা, সে বিষয়টিকে সে বুঝে। ফলে তাসনিম আফরোজ শ্রমিকদের যে যন্ত্রণার কথা বলেছেন, সেই যন্ত্রণা অবশ্যই যথার্থ, এবং সেটি আমরা সবাই বুঝি, আপনিও বুঝেন, আমিও বুঝি, আমরা সবাই বুঝি বলেই তো আমরা এই প্রতিকূলতার মধ্যেও শ্রমিকের পাশে থাকার জন্য সেই যে প্রশ্নটি, সেটি হচ্ছে যে আমাদের ওই জায়গাটি দরকার, যে কোনো অবস্থানের তার প্রকাশভঙ্গি, সেটির বদলে প্রকৃতপক্ষে আমাদের ওই চূড়ান্ত লক্ষ্যে, আমার যে চূড়ান্ত লক্ষ্য অর্জন করার যে বিষয়, সেই লক্ষ্য অর্জনের জন্য এই মুহূর্তের বিদ্যমান বাস্তবতা, আপনি বলেছেন যে এই সময়ে আজকে রাষ্ট্রের এইরকম একটি জায়গা যেখানে আমাদের মত প্রকাশের ন্যূনতম সুযোগ নেই। সেই সুযোগ না থাকার পরেও এর মধ্যে থেকে তো আমাদেরকে শ্রমিককে রক্ষা করতে হবে। সেই যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার জন্য সেই আলোচনা, সেই মতামত, সেইগুলোর জন্য আজকে তো সেই ঝুঁকি নিয়েই তো আমরা এখানে কথা বলছি। এই কথা বলার জন্য তো আমাদের হচ্ছে কিশোরের মতো, রুহুল আমিনের মতো, জনার্দন দত্ত নান্টুর মতো, বা সেই 15 সালে সৌমিত্রের মতো আমাদেরকেও এই হচ্ছে 14 শিখের মধ্যে যেতে হতে পারে। তাহলে সেই বিষয়গুলো জেনেই আমরা এটা করছি। সেই জায়গায় সেই যুক্তিগুলোকে তৈরি করার চেষ্টা করতে হবে। এই আলোচনায় বসার আগে গতকালকে লকডাউনের ঘোষণার সময়েই আমার সংগঠনের পক্ষ থেকে আমরা কিন্তু অন্তত ওই সামর্থ্য অনুসারে আমি নারায়ণগঞ্জে একটি বিক্ষোভ করার চেষ্টা করেছি। সেখানে আমার শ্রমিকের গণপরিবহন যেহেতু বন্ধ করে এই তার যে কাজ করার যে বিষয়, সেই সিদ্ধান্ত যখন দেওয়া হয়েছে, অবশ্যই আমি এই সিদ্ধান্তের বিরোধিতা করি। কিন্তু যখন আবার সিদ্ধান্তটি বিদ্যমান, তখন সেই অবস্থার মধ্যেই আমার শ্রমিককে রক্ষা করার যে অবস্থান, সেখান থেকে আমরা বলেছি যে অবশ্যই তার যে নিয়ে যাওয়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা সেটি না করার অবস্থার বিষয়ে তার যে অতিরিক্ত ব্যয়, সেই ব্যয়টিকে বহন করার যে বিষয়, তার যে করোনার যদি শ্রমিক কোনো আক্রান্ত হয়, তার চিকিৎসা এবং ক্ষতিপূরণ, সেটির দায় মালিককে বহন করতে হবে। আমরা বলেছি অবশ্যই তাকে ঝুঁকি ভাতা যে বিষয়টি, সেটি দিতে হবে। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের এই যে বলার জায়গাটি, সেটি নয়। আজকে কিন্তু বাংলাদেশের যে জাতীয় শ্রমিক সংগঠন সময়ের যে শীর্ষ জোট শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ ইসকপ একটি বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিতে যদিও আগামী 9 এপ্রিল ইসকপের একটি সমাবেশ ছিল, বর্তমান যে করোনার উৎকট পরিস্থিতিতে শ্রমিকদের যে দাবি সমূহ, সেটাকে প্রধান 9টা দাবিতে উপস্থাপন করে একটি শ্রমিক সমাবেশ মহানগর নাট্যমঞ্চে একটি শ্রমিক সমাবেশ করার কর্মসূচি ছিল। করোনার জন্য সেটি যখন স্থগিত করা হলো, কিন্তু সেই অবস্থাতেও কিন্তু আমরা জাতীয় ন্যূনতম মজুরি ইসকপের পক্ষ থেকে 20,000 টাকা ঘোষণা করার আমরা দাবি করেছি। অর্থাৎ আজকে মুদ্রাস্ফীতি, সেটির কারণে টাকার যে মূল্যমান কমে যাওয়া, আজকে জাতীয় পর্যায়ে সকল মানুষের ন্যূনতম একটি জীবনমান, সেটিকে নিশ্চিত করা, আজকের এই দুর্যোগের মধ্যে শ্রমিকের যে স্বাস্থ্য সুরক্ষা, তার যে খাদ্য এবং পুষ্টির নিশ্চয়তা, সেই নিশ্চয়তার জন্য কিন্তু শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ ইসকপ ওই জায়গায় এসেছে যে সে 20,000 টাকা জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণার দাবি করেছে। এবং তার পাশাপাশি ঝুঁকি ভাতা, আউটসোর্সিং সহ অন্য বন্ধ এবং ছাঁটাই, কোনো ধরনের করোনার অজুহাতে যে কোনো ধরনের ছাঁটাই বন্ধ করার যে দাবি, সেটা করেছে। এবং মানে সেই ছাঁটাই করা হলে এই মানে যে সকল ধরনের নিষেধাজ্ঞা ভঙ্গ করেও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার যে একটা প্রতিশ্রুতি, সেটিও নেতৃবৃন্দ দিয়েছেন। তো জাতীয় নেতৃবৃন্দ তো এই জায়গায় দিয়েছেনই। আর এর বাইরে আমরা যারা গার্মেন্টস সেক্টরের শ্রমিকরা রয়েছে, আমরা যারা সংগঠন করি, আমরা প্রত্যেকে জানি কোথায় সীমাবদ্ধতা আছে, কোন অবস্থানে কে কতটুকু প্রতিশ্রুতি দেওয়ার পরে তার সাথে সঙ্গতিপূর্ণ ক্রিয়াশীলতা, তার অবস্থান এবং তার ঘাটতি, এই অবস্থানগুলো আমরা সবাই জানি। তাহলে সেই জানার পরেও আমার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য একটি সাধারণ সমঝোতার যে জায়গা, সেটি জরুরি। আমরা কি আমাদের ওই প্রতিশ্রুতিটা খুব বেশি দরকার যে এই মুহূর্তে আমার শ্রমিকের ন্যূনতম যে অবস্থান, সেই নিশ্চয়তাটিকে অর্জন করার জন্য, ন্যূনতম যে নিরাপত্তার যে অবস্থানগুলোকে, সেটিকে অর্জন করার জন্য আমি এই কতটুকু আগাতে পারি।
আমরা যে মুহূর্তে কথা বলছি সেই মুহূর্তে কি অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তার প্রাথমিক খসড়া একটি অনুমোদন হয়েছে, যেখানে কিন্তু 64,95,980 কোটি টাকা ব্যয় বরাদ্দের একটা পরিকল্পনা করেছে। সেই পরিকল্পনার অবস্থানে আমরা দেখছি যে সেখানে সরকার একটি বলছে যে 1,30,00,000 একটি যে শ্রমিক মানে তার যে কর্মসংস্থানের সেই অবস্থানটির কথা বলছে, সেটি আগের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটি 2019 সালে ছিল সেটির তুলনায় 17 লক্ষ কম। আমরা সরকার বলছেন আগের যে অংশ, যে প্রতিশ্রুতি ছিল, পরিকল্পনার অংশ ছিল, তার একটি বড় অংশ তারা অর্জন করতে পেরেছে। কিন্তু আমরা বাস্তবে কি দেখেছি? আমরা বাস্তবে দেখছি আমাদের দেশের যে অর্থনৈতিক যে উন্নয়ন, আমাদের দেশের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সেই প্রবৃদ্ধি হচ্ছে জিরো এমপ্লয়মেন্ট প্রবৃদ্ধি। সেখানে আসলে কাঙ্ক্ষিত অর্থে কোনো ধরনের কর্মসংস্থান তৈরি হচ্ছে না। আর কর্মসংস্থান ছাড়া যে প্রবৃদ্ধি, সেটা রাষ্ট্রের উন্নয়ন হতে পারে না, সেটি পুঁজির বিকাশ হতে পারে না। তাহলে এই যে জায়গাটি, সেই জায়গার উপরে আসলে আমাদের একভাবে মানে কথা বলা দরকার। সরকার এই পরিকল্পনার মধ্যে দিয়ে বলছেন কি? বলছেন গত 5 বছরে 35 লক্ষ মানুষ বিদেশে গেছে, এইটি নাকি রাষ্ট্রের অবদান, এইটি তার পঞ্চবার্ষিকী পরিকল্পনার সফলতা। আমি শেষ করব। তো এখানে শুধু আমাদের এই বিষয়টি বিবেচ্য। আমরা জানি যে যারা আমাদের অভিবাসী শ্রমিক তারা কিভাবে যায়। আমরা জানি গত কয়েকদিনের মধ্যে বিবিএস একটি জরিপ দিয়েছে, সেই জরিপে বলছে যে গড় মাইগ্রেশন ব্যয় হচ্ছে 4,16,000। তাহলে এটি সরকারি সংস্থা স্বীকার করেছে, 4,16,000 গড় মাইগ্রেশন ব্যয়। জি জি বলেন, কোন প্রশ্ন বলছেন? হ্যাঁ বুলবুল, আলোচনা এই তথ্যগুলো অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু যেটা আজকে সমস্যা হচ্ছে সেটি হলো যে একদমই পরিষ্কার আসছে না, কথাগুলো কেটে যাচ্ছে। কারণ নেটে মানে আমি তো 2 বার নিজেই আউট হয়ে গেলাম আর কি, ডিসকানেক্ট হয়ে গেলাম। এই প্রবলেমটা হচ্ছে। আমরা আলোচনাটাকে আর ওই জন্যই লঙ্গার করতে যাচ্ছি না। এগুলো বিষয় নিয়ে আমরা হয়তো আবারও মানে আলোচনা করবো, সেই কারণেই শেষটাই যদি আপনি একটু ইয়ে করেন। আপনি একদম শেষটায় যদি 1 মিনিট একটু বলেন যে সেক্ষেত্রে আগামী দিনের লক্ষ্যবদ্ধ লড়াই সংগ্রাম করার মধ্য দিয়ে সেই বিষয়গুলোর ক্ষেত্রে কতটা প্রত্যাশী স্বপ্ন দেখেন, সেই জায়গাটা যদি একটু বলেন। আপনাকে দিয়ে ডিমা পাক দিয়ে শেষ করবেন। বুলবুল শুনতে পাচ্ছেন? আপনি কি আমাকে জিজ্ঞাসা করেছেন? আমি শুনতে পাইনি। আচ্ছা, আপনাকে বলছিলাম যে ঐক্যবদ্ধ লড়াই সংগ্রামের কথা যেটা বলছিলেন, সেই লড়াই সংগ্রামের ক্ষেত্রে কতটুকু আসলে আপনি স্বপ্ন দেখেন বা মনে করেন যেটি আগামী দিনে ঐক্যবদ্ধ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আসলে এরকম পুঁজিবাদী একটা সিস্টেমের মধ্যে যে সংকটগুলো তৈরি হয়ে আছে সেগুলো সমাধান করা সম্ভব হবে? খুব অল্পে যদি বলেন, আমরা শেষ করবো। আমি যে বিষয়টি বলছি সেটি হচ্ছে, তো আমরা সবাই যেহেতু বুঝি যে প্রয়োজনটি রয়েছে ঐক্যের, সেই প্রয়োজনের অবস্থান থেকে আমরা প্রত্যেকেই বলছি, তাসলিমা বাবু বলেছে যে সে তার অবস্থান থেকে একটি ঐক্যবদ্ধ যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা যেমন আছে, আমাদের অবস্থান থেকে আমরাও আমাদের একটি অবস্থান থেকে সেই জায়গা থেকে একটি প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটা অব্যাহত রেখেছি। আমরা মনে করি আমরা প্রত্যেকটি দায়িত্বশীল সংগঠনই তাদের অবস্থান থেকে আমাদের যে প্রতিশ্রুতি রয়েছে সেই প্রতিশ্রুতি নিয়ে আমরা যদি আমাদের এই কর্মসূচির নির্ধারিত লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রচেষ্টাটাই অব্যাহত রাখতে থাকি, তাহলে অবশ্যই আমরা সাধারণভাবে জানি, আমরা যে 69-এর গণ আন্দোলন বলি, আমরা 90-এর গণ আন্দোলন বলি, প্রত্যেকটি গণ আন্দোলনও কিন্তু এরকম ভাবেই হয়েছিল। সেটা প্রত্যেকটি আলাদা অবস্থান, আলাদা মোর্চা, আলাদা দাবিনামা, সেই দাবিনামাগুলোর জায়গা থেকে আগাতেই একটি নির্দিষ্ট সময় যে আমরা কিন্তু এক দফা এক দাবিতে পৌঁছেছিলাম। ইতিহাসের সেই যে শিক্ষা, সেই শিক্ষাকে মাথায় রেখে যদি আমরা শুধু আমাদের পার্থক্যের অবস্থানগুলোকে বিশ্লেষণ করা এবং আমাদের মৌলিক যে মিলের যে জায়গা, সেই মিলের জায়গাগুলোকে যদি আমরা খুঁজে বের করি, যেমন এই অবস্থানের প্রেক্ষাপটে বর্তমান অবস্থানে একদিকে করোনা, আর একদিকে কিন্তু শ্রম আইন সংশোধনীর যে অবস্থান, তাহলে অন্ততপক্ষে শ্রম আইনের বিদ্যমান শ্রম আইনের কাঠামোর ভিতরে
শ্রমিক স্বার্থ বিরোধী ধারার অবস্থানগুলো কি আছে সেটি তো আমরা সবাই জানি। আবার আমরা এটিও জানি যে এই শ্রম আইন প্রণয়ন যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার কাঠামো, রাষ্ট্রীয় কাঠামো অবস্থানগুলো কি আছে। তাহলে সেই অবস্থানগুলোর মধ্যেই কে গুরুত্ব পেল, কে পেল না, কে নির্বাচিত হলো, কে নির্বাচিত হলো না, এই অবস্থানগুলোর ঊর্ধ্বে উঠে লিমাপা বুলবুল ভাই বোধহয় বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা একটু আপনাকে দিয়ে লিমাপা শেষ করতে চাই, যদি একটু শেষটায় বলেন যে আগামী দিনে এই যে শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা থেকে শুরু করে শ্রমিকের যে অধিকার, এগুলোকে নিশ্চিতকরণে আসলে ঐক্যবদ্ধ লড়াই সংগ্রামের ক্ষেত্রে কতটুকু আশাবাদী, যেটা মধ্য দিয়ে আসলে শ্রমিককে তাদের এই অধিকারগুলোকে নিশ্চিত করা সম্ভব। খুব অল্প যদি শেষ করেন। বাংলাদেশে বর্তমানে যে ফ্যাসিবাদী এক দুঃশাসনের মধ্যে দিয়ে আমরা পার হচ্ছি, সেই সময়ে অনেক রকম ঝুঁকি, অনেক রকম মানে অনেক কঠিন পথ আমাদের অতিক্রম করতে হবে। আমরা জানি যে এখন এমন একটা অবস্থা যাতে নিজেদের যেই সংগঠনগুলো গণতন্ত্রের জন্য লড়াই করতে চায়, যেই সংগঠনগুলো এখানে শ্রমিকের অধিকারের জন্য সংগঠন ঐক্যবদ্ধ করতে চায়, সেইখানেও সংগঠনগুলোকে নানাভাবে বিভক্ত করা, তাদের মধ্যে মতৈক্য তৈরি হওয়া, তাদের মধ্যে আস্থা হারানো, এরকম কাজগুলো কিন্তু আমরা এখন রাষ্ট্রের পক্ষ থেকে নানান প্রচার প্রচারণার মধ্যে দিয়ে তাদের চেষ্টা দেখি। যে কারণে দেখা যায় যে নিজেদের মানে যখন আপনার ঘরের মধ্যে অনেক নানাভাবে দেখানো যায়, তখন কিন্তু ঘর দুর্বল হয়ে যায়। ফলে আমাদের জায়গা থেকে আসলে আমরা বিভিন্ন সংগঠন তাদের আলাদা, আমাদের তো বাংলাদেশে একটি শ্রমিক সংগঠন না, বহু শ্রমিক সংগঠন আছে যাদের কারো কারো আমরা কাছাকাছি, এবং আমরা যারা কাছাকাছি তাদের আসলে পার্থক্য থাকা সত্ত্বেও যেইটুকু বিষয় আমরা একমত, শ্রমিকের মজুরি বিষয়ে, শ্রমিকের নিরাপত্তা বিষয়ে, সেই ট্রেড ইউনিয়নের বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আমরা একমত। সেই বিষয়গুলোকে, আমাদের এই কমন ঐক্যের জায়গাগুলোকে আমার মনে হয় আমাদের জোরের সাথে সামনে নেওয়া দরকার। আমাদের অন্য যে ভিন্ন মতগুলো আছে সেগুলো নিশ্চয়ই আমরা নিজেদের সংগঠনের লড়াই এবং সংগঠনের বাইরেও সেই লড়াইগুলো করব, কিন্তু তার বাইরে যে কমন ঐক্যগুলো আছে, যে দাবি বা কর্মসূচির ভিত্তিতে, সেটাকে যদি আমরা প্রধান করতে পারি, এবং সরকারের, রাষ্ট্রের, নানান রকম গোয়েন্দা সংস্থার যেই চেষ্টা আছে যাতে কোনোভাবেই শ্রমিক আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন তৈরি না হয়, নানান বিভেদ তৈরি করা, বিভক্তি তৈরি করা, সেইগুলোকে ডিঙিয়ে নিজেদের মাটিতে নিজেদের কমন ঐক্যের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া এবং পরস্পরের প্রতি ভরসা রাখা, এটা আমার মনে হয় খুব জরুরি। কমন ঐক্যের ভিত্তিতে আমরা পরস্পরের জন্য জীবনও দিতে প্রস্তুত আছি, এইরকম জায়গায় আমাদের আসলে যেতে হবে। আমরা আসলে এখন যে অবস্থার মধ্যে আছি, এখানে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আসলে কোনো পথ নাই, এবং কেউই আসলে আমরা কাউকে রক্ষা করতে পারবো না যদি না আমরা ঐক্যবদ্ধ হই। আর একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি, সরকারের পক্ষ থেকে এবারের লকডাউনে কিন্তু সকল সরকারি অফিস বন্ধ না, 50% লোকবল দিয়ে কাজ করানোর কথা বলা হচ্ছে, কিন্তু শ্রমিকের ক্ষেত্রে সেটা কিন্তু মালিকরা মানছেন না। আমি মনে করি যে এমনিতেই শ্রমিকরা যে জীবন যাপন করে, আমাদের সংগঠন বা শ্রমিক আন্দোলনের সংগঠকরা একমত হবে তাদের পক্ষে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা একটা কঠিন ব্যাপার, একটা অসম্ভব ব্যাপার। তাদের কাছে সোশ্যাল ডিস্টেন্সিং বা সামাজিক দূরত্ব একটা বিলাসিতার মতো। ফলে তাদের কাছে এটা হাসি ঠাট্টার বিষয় যে তাদের জীবনেই তো আসলে কোনো একটা ঘরের মধ্যে এত শ্রমিক থাকেন, সেটা সম্ভব না। কিন্তু তারপরেও যদি তাদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়, যে এরা বাঁচলে আমার শিল্পও বাঁচবে, তাহলেই কিন্তু ফিল্ড অফিস তৈরি হবে, তাহলেই কিন্তু অর্ধেক জনবল দিয়ে আপাতত যদি আপনি 50 ভাগ শ্রমিক দিয়ে একদিন কাজ করালেন, যেটা সরকার বলছে, সেটাও যদি মালিক পক্ষ করতেন, তাহলে আমরা ভাবতাম যে তারা শ্রমিকদেরকে মানুষ হিসাবে গণ্য করছেন। সেই জায়গায় কিন্তু আমরা দেখছি না, কোনো ফিল্ড অফিস নাই, কোনো রকম মানে টেস্টের ব্যবস্থা নাই। আমি মনে করি প্রত্যেক শ্রমিক সংগঠন ঐক্যবদ্ধভাবে এই দাবিগুলোকে সামনে আনবেন, যে শ্রমিকের টেস্টিং এর ব্যবস্থা করতে হবে, ফিল্ড অফিস থাকতে হবে, কারখানায় নিরাপত্তার নিশ্চিত করতে হবে, গণপরিবহন থাকবে না অথচ শ্রমিকরা পায়ে হেঁটে যাবে, এই রকম অনিশ্চয়তার ভেতরে শ্রমিকদের রাখা যাবে না। এবং কোনোভাবেই শ্রমিকরা যদি 50 ভাগ এবং 50 ভাগ জনবল নিয়ে কাজ করে, সেই করার সুযোগ পায়, একদিন 50 ভাগ শ্রমিক কাজ করলো, আরেকদিন আরো 50 ভাগ শ্রমিক কাজ করলো, সেরকম সুযোগ যদি তৈরি হয়, সেই ক্ষেত্রে শ্রমিকদের বেতন কাটা, কোনোভাবেই শ্রমিকদের বেতন কাটা যাবে না। এবং শ্রমিকদের যার যার কারখানায় এই দাবিগুলো নিজেদের তোলা উচিত, যে শ্রমিকদের জীবনের নিরাপত্তার প্রসঙ্গকে সামনে আনতে হবে, তাদের কোনোভাবে ছাঁটাই করা যাবে না, কোনোভাবে তাদের বেতন কর্তন করা যাবে না। উল্টো তারা যেহেতু প্রাণের ঝুঁকি নিয়ে, এবং সবচেয়ে যেটা আলাপ করছিলাম যে প্রথম সারির যোদ্ধারা যেভাবে কাজ করে অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে, ফলে তাদের বিষয়ে আরো কি কি সুযোগ সুবিধা দেওয়া যায়
সেটা চিন্তা করা উচিত সরকারের, সেটা চিন্তা করা উচিত মালিকের, এবং সেই চিন্তা তারা কখনোই করবেন না যদি না শ্রমিকরা নিজ নিজ জায়গায় এই দাবিগুলোকে উত্থাপন করেন এবং শ্রমিক আন্দোলন সংগঠিত ঐক্যবদ্ধ না হয়। ফলে আমি আশা করব যে আমাদের শ্রমিক ভাই বোনরা যারা এই আলোচনা শুনছেন তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন হবেন এবং তারা নিজেদের উপর ভরসা রেখে তাদের এই কথাগুলো, এই দাবিগুলো কারখানার ভেতরে তুলবেন, পাড়ার মধ্যে তুলবেন। এখানে ভয় পাওয়ার কিছুই নেই। আমরা বাঁচতে আমাদের শিল্পও বাঁচবে। ফলে শ্রমিকদের নিজেদের জায়গায় সংগঠিত হওয়া, আওয়াজ তোলা, নিজেদের জীবন রক্ষা করার জন্য, জীবিকা রক্ষা করার জন্য, সেটাই এই মুহূর্তে তাদের হয়তো এই প্রাপ্তি, এই যে আমরা দাবি করছি যে শ্রমিকদের জীবন জীবিকাকে অনিশ্চিত করা যাবে না, তাদের জবানের অধিকার কেড়ে নেওয়া যাবে না, সেইটা নিশ্চিত হতে পারে শ্রমিক আওয়াজ তুললে এবং শ্রমিক আন্দোলন ঐক্যবদ্ধ। ধন্যবাদ তসলিমা আক্তার লিমা আপা এবং আহসান হাবিব বুলবুল, আপনাদেরকে দুইজনকে অসংখ্য ধন্যবাদ। আজকে যথেষ্ট পরিমাণের নেটের সমস্যা। একটি কথা একটু শুধু যুক্ত করতে চাই। তাসনিমার যে দাবিগুলো বলেছেন আমি সেগুলোর সাথে সংগতি জানাই, শ্রমিকদের সেই এগিয়ে আসার ভূমিকা জানাই। এর পাশাপাশি আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং নিশ্চয়ই তাসনিমা আপা সেটি জানাবেন যে একদিকে গত বছর আমরা যখন দেখেছি তারা যেমন বলেছে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে উৎপাদন কাজ করবে, এরকম বারবার বলার পরেও আমরা দেখেছি আসলে কার্যকরভাবে সেরকম কোনো কিছু গ্রহণ করা হয়নি। একইভাবে সরকার নির্দেশনা দিয়েছে যে পরিবহন শ্রমিকদেরকে এই পরিবহন তারা দিয়ে যারা উৎপাদন চালু রাখবে তারা পরিবহন সরবরাহ করে তার মাধ্যমে শ্রমিককে তার উৎপাদন স্থলে নিয়ে যাবে। কিন্তু আমি যত মাত্রায় রিপোর্ট পেয়েছি যে এই সংখ্যার অবস্থানটি নগণ্য এবং অধিকাংশ ক্ষেত্রেই শ্রমিকদেরকে বিভিন্নভাবে ভেঙে ভেঙে পায়ে হেঁটে রিক্সা ভ্যানে এইগুলোর মাধ্যমে তাদের কারখানায় যেতে হয়েছে। তাহলে একদিকে তার শারীরিক ক্ষয়, একদিকে তার মানসিক যন্ত্রণা, আর একদিকে তার যে এই যে বাড়তি ব্যয়, এগুলি ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি যে মালিকরা সরকারি এই নির্দেশনা মানল না তাদের যে শাস্তি, শুধু ক্ষতিপূরণ নয় তার বিপরীতে সংশ্লিষ্ট যে মালিক তাদের যে শাস্তি, সেই শাস্তির যদি দৃষ্টান্তটি তৈরি না হয় তাহলে এভাবেই আইন মানার না মানা এবং সরকারি নির্দেশনা না মানার যে উদাহরণ এটি বাড়তে থাকবে। ফলে আমরা এই দাবি জানাচ্ছি। এই পাশাপাশি যে বিষয়টি তখন বলতে যাচ্ছিলাম নেটওয়ার্কের জন্য শেষ হয়েছে, আমি সেই কথাটা একটু যুক্ত করে বলতে চাই যে সেক্ষেত্রে অন্তপক্ষে শ্রম আইনের ওই শ্রম স্বার্থ বিরোধী যে ধারাসমূহ রয়েছে সেগুলিকে কেন্দ্র করে আমরা একটি ঐক্যবদ্ধ একটি প্রক্রিয়ার মধ্যে আমাদের সেই আন্দোলন, সেই আওয়াজ তোলা, সেই জায়গাগুলোকে আমাদেরকে তৈরি করতে হবে। কারণ আমরা জানি তো পার্লামেন্টে তারা শক্তিশালী, আমরা জানি সরকারের উপর তার প্রভাব রয়েছে। ফলে আসলে শ্রমিক পক্ষ থেকে যদি কোনো একটি প্রস্তাবনাও যায় তাহলে সেটি যদি রাজপথে শ্রমিকের শক্তি, ঐক্যবদ্ধ শক্তি না থাকে তাহলে পার্লামেন্ট থেকে সেটি শ্রমিকের পক্ষে কোনো কিছু বের হয়ে আসবে না। ফলে সেরকম একটি জায়গায় আমরা কিভাবে ঐক্যবদ্ধভাবে একটি জায়গায় আসতে পারি সে বিষয়টি সংশ্লিষ্ট সবাই আমরা চিন্তা করব এবং নিশ্চয়ই আমরা একটি সময় সেই ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে সফল হব এবং নিশ্চয়ই আমরা আজকের যে শোষণ এবং নিপীড়নের যে সমাজ সেটি ভাঙতে সক্ষম হব। আমরা একটি ন্যায় রূপান্তরের যে জায়গা সেই জায়গায় পৌঁছানোতে সক্ষম হব সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমার শ্রম আমার লড়াই এর সাথে সংশ্লিষ্ট সকল সংগঠককে ধন্যবাদ জানিয়ে এবং যারা দেশে বিদেশে আমাদের এই কথাগুলি শুনছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। দুনিয়ার মজদুর এক হও, মেহনতি মানুষের জয় অনিবার্য। আপনাদের দুইজনকেই আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভ সন্ধ্যা জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। খুব নেটের খুব ডিস্টার্বের মধ্য দিয়ে আজকে অনুষ্ঠানটা গেল, ফলে জানি না দর্শকদের শুনতে কতটুকু, আমার এখান থেকে শুনতে অনেক সমস্যা হচ্ছিল, তারা কতটুকু পরিষ্কার শুনতে পারছেন। আপনাদের আলোচনাগুলো তারা শুনে থাকলে নিশ্চয়ই সেগুলো তাদের জন্য খুব কার্যকরী ভূমিকা রাখবে এবং রাষ্ট্র প্রশাসন এবং নীতি নির্ধারকে যারা বসে আছেন তারাও নিশ্চয়ই কথাগুলো শুনবেন এবং নতুন করে চিন্তা করবেন যে তারা যে সিদ্ধান্তগুলো নেন সেই সিদ্ধান্তগুলো বাস্তবতার কতটুকু এবং সিদ্ধান্তগুলো কতটা স্ববিরোধী সিদ্ধান্ত। একই ক্ষেত্রে একই মানুষের ক্ষেত্রে এই যে বৈপরীত্য সিদ্ধান্ত সেটা আসলে কতটুকু সমাজ, রাষ্ট্র এবং যে শিল্পের কথা বলা হচ্ছে, যে অর্থনীতির কথা বলা হচ্ছে সেই ক্ষেত্রে আসলে কতটুকু ফলপ্রসূ বয়ে নিয়ে আসবে
সেটা আসলে ভেবে দেখবেন। আমরা আজকের আলোচনা এখানেই শেষ করছি। আগামী আবারও কোনো আলোচনায় আমরা আবারও একসঙ্গে হব এবং আলোচনায় মিলিত হব, আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।